যেখানে পথ চলা শুরু। প্রথম পর্ব। 6 মাস পর নিজের উধাও হওয়া স্বামী আচানক দর্শন পেয়ে চমকালো তিরু। স্থির রূপে থাকাকালীনও টের পেল নিজের দেহের অস্বাভাবিক কাঁপুনি। ক্ষীণ দূরে তার স্বামী উপাধি পাওয়া মানুষটা বসে মিষ্টি হেসে কথা বলছে, তো মাঝে মধ্যে অধৈর্যরা সিক্ত করছে কোমল পানীয়ের দ্বারা। রেজিস্ট্রি হওয়ার দিন হতেই লাপাত্তা ছেলেটা। রেজিস্ট্রি পেপারে নিজের নাম লেখার পরপরই সম্পূর্ণ উধাও। কোথাও তার চিহ্নটুকুও খুঁজে পাওয়া যায়নি। আজ তার লাপাত্তা হওয়ার 6 মাস পেরোলো। এতদিন পর লোকটার দর্শন তিরু পেল কোথায়? প্যারিসের এক কফি শপে? সম্মুখে পা ফেলে এগোলো তিরু। অনেক প্রশ্ন জমে রয়েছে। অনেক কিছুর হিসেব নেওয়া আছে যে লোকটার থেকে। তিরুর সাথে সংসার যখন সে করবেই না, তবে বিয়ে কেন? কেন বিয়ে করে তার জীবনটা একটা গণ্ডিতে থামিয়ে দিল এই ছেলে? কেমন আছেন স্বামী সাহেব? তিরুর রক্ত হিম করা কণ্ঠ, শান্ত চাহনি, অথচ অন্তরাল তার অনর্গল জলমান। রাফিদ অতীব গুরুত্বপূর্ণ আলাপে মশগুল। মেয়েলি কণ্ঠ শুনে খানিকটা বিরক্তি নিয়ে পেছনে ফিরে তাকালো ও। তিরুকে দেখে স্বভাবসুলভ হাসল, বলে উঠল, আরে তুমি বসো, কফি খাবে? অর্ডার দেব? এবার যেন তিরু আকাশ হতে ছিটকে পড়ার পালা। বিস্ময় নির্বাক চাহনি ওর। রাফিদ বলল, কি মাত্র, কি অদ্ভুত ছেলেটার ব্যবহার, যেন তিরু তার শত জন্মের পরিচিত এক রমণী। প্রতিদিন তাদের মাঝে আলাপচারিতা হয়, তাদের চেনা জানা তো রয়েছে, তবে তা স্বাভাবিক কি? অস্বাভাবিক। তিরুকে ধোঁকা দিয়েছে রাফিদ। বিয়ে করে ফেলে এসেছে, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। এখন রাফিদের উচিত তিরুকে দেখে বিচলিত হয়ে পড়া, ভীত হওয়া। অথচ ছেলেটার প্রতিক্রিয়া তো দেখো, কি সুন্দর কফি সাজছে। তার পাশে বসতে বসতে আবার চোখের দৃষ্টিটাও নিদারুণ শীতল। জল্পনা কল্পনার ইতি টেনে তিরু বসল রাফিদের বাঁ পাশে। মুঠোফোনটা শব্দ করে রাখলো কাচের টেবিলে। পা দুলাতে দুলাতে শুধালো, আমি কোনো পুরুষের অফার গ্রহণ করি না। এক্সট্রিমলি সরি। বিয়ে করে যে দেশে বউ ফেলে এলেন, কেন শুনি তো? বিয়ের ভরণপোষণ চালাতে পারবেন না বলে? তাহলে বিয়ে করলেন কেন? নাকি অন্য ব্যাপার রয়েছে? গার্লফ্রেন্ড আছে আপনার? বিয়ে করে নিয়েছেন তাকে, নাকি লিভ ইনে আছেন? রাফিদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তিরুকে। একগাদা প্রশ্ন করার শেষে তিরু যখন লম্বা দম ফেলল, তাকালো পাশে, পুনরায় বলল, আমার প্রশ্নের উত্তর দিন, হারি আপ। রাফিদ দৃষ্টি সরালো। সামনে বসে থাকা দুজনকে দেখে জবাব দিল, কি বলছিলেন যেন? শুনিনি, আবারও বলা লাগবে প্লিজ। বিধাতা ধৈর্য জিনিসটা খুব কমই দিয়েছেন তিরুর মাঝে। ধৈর্যহীন মেয়ে ও। খুব অল্পতেই চেঁচিয়ে ওঠে, রাগারাগি করে। এক পর্যায়ে এমনটাই হলো, চেঁচালো ও। ট্রাস্ট মি, যদি এটা পাবলিক প্লেস না হতো, আমি আপনাকে মেরে হাড্ডি ভেঙে ফেলতাম। নাটক করেন আপনি? বিয়ের পর 6 মাস উধাও ছিলেন, আজ দেখা হওয়ার পর নাটক শুরু করেছেন? অতঃপর তিরুর সেই অকাঙ্ক্ষিত রূপ রাফিদকে বিচলিত দেখালো। হাঁসফাঁস করে উঠল রাফিদ। আশেপাশে তাকিয়ে নিচু গলায় অনুরোধ করল, তিরু প্লিজ, চেঁচিও না। পাবলিক প্লেস এটা। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। তোমার ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। তিরু তেড়ে এলো। কি ভুল হচ্ছে? কোনো ভুল হচ্ছে না আমার, ভুল আপনার হচ্ছে। এখন সেই ভুল করার শাস্তি পাবেন। ক্যাফেটেরিয়া থমথমে। ব্যস্ত মানুষজনের মাঝে গুঞ্জন উঠেছে। আবার কেউ কেউ নিজেদের মতো রয়েছে। রাফিদ তিরুর সামনে বসে থাকা ভিনদেশি দুই তরুণী যখন ড্যাব ড্যাব করে তাকিয়ে, ভাষা বুঝতে না পেরে বোকাদের মতো তাকিয়ে আছে কেবল। রাফিদ এবার তাদের পানে তাকালো, আদেশ করে বলল, ইউ গাইজ লিভ 2 days, দ্য মিটিং এন্ড হেয়ার। দুইজন উঠে দাঁড়িয়ে বিদায় জানালো। প্রস্থান করবে তৎক্ষণাৎ তিরু চটপট কণ্ঠে চেঁচালো, কেন ওরা যাবে? ওদের উচিত আপনার আসল রূপ দেখা। ওদের যেতে নিষেধ করুন এক্ষুনি। তিরুর বাম হাত চেপে ধরে রাফিদ। হাতের ইশারায় চলে যেতে বলে দুজনকে। তারা প্রস্থান করতেই রাফিদ থমথমে কণ্ঠে বলল, তিরু,
তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি যাকে ভাবছো আমি সে নই। আমি তার কাজিন রাফিদ। তোমার বিয়ে হয়েছিল সাফিদের সঙ্গে। এবার আমায় ভালো করে দেখো তো, আমি সেই কিনা যার সাথে তোমার বিয়ে হয়েছিল। ছটফটে তিরু স্থির হলো। জহুরির চোখে পরখ করতে লাগলো রাফিদের মুখশ্রী। আচানক থমকালো সে। কি আশ্চর্য! এটা কে? এত মিল চেহারার। এতক্ষণ বাদে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করতেই বোঝা যাচ্ছে মূল পার্থক্য। সাফিদের গায়ের রং বাদামি বর্ণের, আর সেখানে রাফিদের ধবধবে ফর্সা। চোখ, চেহারার গড়ন একই রকম দেখতে হলেও পার্থক্য লুকিয়ে রয়েছে অধরের মাঝে। অধরের গড়ন কিয়ৎ ভিন্ন। রাফিদ তিরুর স্তব্ধতা দেখে শুধালো, তোমার মতো ভুল অনেকেরই হয়েছে, কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় আমরা দুজন সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। আমার খালাতো ভাই হয় সাফিদ। দুজন দুই নারীর গর্ভে জন্মগ্রহণ করেও কিভাবে চেহারার গড়নে এতটা মিল নিয়ে জন্মেছে তার হিসাব মেলাতে পারছে না তিরু। এটা কি আদৌ সম্ভব? মাথা ঝাঁকালো ও, জিজ্ঞেস করলো, আপনার ভাই? সে কোথায়? আমায় বিয়ে করে কোথায় পালিয়েছে সে? যদি উধাও হতেই হতো তবে বিয়ে কেন করলো আমায়? রাফিদের মুখবয়ব চিন্তার লেশ। সে ভাবছে কিছু। ভাবনার অন্তে থাকাকালীন বলে উঠল, সাফিদ প্যারিসেই আছে 6 মাস যাবৎ। চোখ মুখ শক্ত হলো তিরুর। আমি তার সাথে দেখা করতে চাই। এক্ষুনি আমায় তার কাছে নিয়ে চলুন। যদি না নিয়ে যান তাহলে আমি আপনাদের দুই ভাইয়ের নামে প্যারিসে মামলা করে বসবো কিন্তু। সাফিদ খানিকটা হাসার চেষ্টা করলো। রিল্যাক্স, নিয়ে যাচ্ছি তোমায়। এতটা হাইপার হওয়ার কিছু নেই। বাট আই থিঙ্ক কোথাও ভুল হচ্ছে তোমার। যেদিন তোমাদের রেজিস্ট্রি হলো সেই সময়ের পর কি কোনো লেটার পাওনি? ভ্রুদয়ের মাঝে সরু ভাঁজ ফেলল তিরু। প্রশ্ন ছুড়ল, কিসের লেটার? সেই লেটার যেখানে রয়েছে তোমার সব প্রশ্নের উত্তর। যাই হোক, আমার মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হয়েছে। সাফিদ তোমাকে বুঝিয়ে বলবে। চলো তবে। প্যারিসে চলমান শীতের তাণ্ডব। শুভ্র বরফে ঢাকা সড়ক থেকে শুরু করে ঘরবাড়ি, রাস্তায় গুটি কয়েক মানুষ। সরকার হতে সতর্ক বার্তা জারি করা হয়েছে। ঘরে থাকতে বলা হয়েছে সবাইকে। বিধায় অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নেই কেউই। রাফিদ পার্কিং লটে এসে গাড়িতে বসলো। ধূপধাপ দরজা খুলে লাগিয়ে রাফিদের পাশে বসলো তিরুও। কিয়ৎ বিরক্তি হলো রাফিদ। মেয়েটা একটু বেশিই করছে না? রাগ হলে রাগ ঝাড়বে সাফিদের ওপর। কেন তার উপর এতটা রেগে এই মেয়ে? আশ্চর্য। গাড়ি চলছে মৃদু গতিতে। পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না, মাত্র 15 মিনিটের পথ। বাসায় প্রবেশ করতেই তিরু ছটফটিয়ে উঠল। কোথায় সাফিদ? কোথায় আপনার ভাই? জলদি ডাকুন তাকে। রাফিদ ধীরে সুস্থে বলল, বসুন। ও এখন বাসায় থাকে না, আসছে হয়তো। জায়গাটা ছেড়ে চলে গেল রাফিদ। চঞ্চল তিরুকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ অবধি দিল না। তিরু বসে রইল সেইখানেই। ভাবল অতীত। বিয়ে হওয়ার পর যখন সাফিদ উধাও হলো তখন প্রায় দিশেহারা হয়ে গেছিল তিরু। কী থেকে কি হলো বুঝে উঠতেই পারল না। এর মধ্যে সাফিদের পরিবার বলতে মূলত তার দাদি ব্যতীত আর কেউই নেই। সাফিদ উধাও হওয়ার 5 দিন পরই তিনি মারা যান। তারপর সব কিছু কেমন অবিন্যস্ত হলো। তিরু পেল না সাফিদের খোঁজ খবর। ছেলেটার খোঁজ নেব তারও কোনো মাধ্যমই রইল না। আশপাশ দেখার মাঝে হঠাৎ তার নজরে এলো সামনে পড়ে থাকা ফলের মাঝে রাখা ছুরিটা। সে উঠে দাঁড়িয়ে হাতে নিল ছুরিটা, চট করে ব্যাগে পুরে নিল। কোনো রকম বিপদ দেখলেই কাজে লাগাবে ভেবে নিজের কাছে রাখলো। সাফিদকে তো আর ঠিক মতো চেনা নেই তার। লোকটা যদি তার ক্ষতি করতে চায়। ভিতুর মতো পালিয়ে যাওয়া মেয়ে নয় সে। তার এতদিনের জমে থাকা প্রশ্নের জবাব না নিয়েও একদমই নড়বে না এখান থেকে। বিকট শব্দ হলো। গাড়ির হর্ন প্রখর শব্দ কান ঝাঁঝা করে উঠল তার ক্ষীণ সময় বাদে সদর দরজা দিয়ে ছায়া পড়ল এক সৌম্য মানবের।
আলো নেই দরজার কাছটায়, তাই ছায়া ব্যতীত আর কিছু দেখা যাচ্ছে না। আগন্তুক যতটা এগিয়ে আসছে ততই তার শরীরের অবয়ব স্পষ্ট হচ্ছে। খানিক বাদে নজরে এলো তিরুর অকাঙ্ক্ষিত সেই মুখশ্রী। ওই তো বাদামি বর্ণের সুঠাম দেহের পুরুষ সাফিদ। তুষার ঝড় থেমে গেছে, নিষ্ঠুর ঠান্ডার প্রকোপ কিছুটা কম এখন। মেঘমেদুর আকাশ ধীর ধীর শুভ্র রঙে রাঙায়িত করছে নিজেকে। ঘড়ির কাঁটা 12টা পেরোতেই দেওয়াল ঘড়িটা বিকট শব্দ করল। কান এঁটো করা আওয়াজ লহমায় ভেঙে দিল তিরু এবং সাফিদের মধ্যেকার নীরবতা। মিনিট দুয়েক হলো সাফিদ এসে বসেছে তিরুর সামনে। উচ্চারণ করে না একটা শব্দ। ঘোরের মধ্যে থাকা তিরু এবার হলো চঞ্চল। সাফিদের পানে প্রশ্ন ছুড়ল, আপনি কি স্ট্যাচুর মতো বসে থাকবেন নাকি কিছু বলবেন? সাফিদ অস্বস্তিতে গাঁট হয়ে বসে রয়েছে। অতিরিক্ত অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই মুহূর্তে। অতীতে নিজের করা একটা মস্ত বড় ভুল তাকে এখন পীড়া দিচ্ছে ভীষণ। মেঝে থেকে দৃষ্টি হটালো ও চোখ তুলে তাকিয়ে শুধালো, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তিরু গম্ভীর গলায় জবাব দিল, শুরু থেকে বলা আরম্ভ করুন, আমি সবটা জানতে চাই। সাফিদ তিরুর মাঝে দূরত্ব অনেকখানি, তাই দূরত্ব ঘুচিয়ে কিয়ৎ নিকটে এলো সাফিদ। বসলো গিয়ে তিরুর পাশের সিঙ্গেল সোফায়। গলা ঝেড়ে বিনম্র গলায় বলে উঠল, তখন আমার 4 বছর বয়স মাত্র। 1 মাসের ব্যবধানে বাবা মা দুজনেই মারা যান। এতিম হয়ে যায় আমি। আমার ঠাঁই হয় দাদির কাছে। দাদি বাদে আর কোনো আত্মীয় স্বজন ছিল না। বাবা একমাত্র সন্তান। মায়ের ভাই বোন থাকলেও মা বাবাকে পালিয়ে বিয়ে করায় ত্যায্য করা হয় আমার মাকে তার পরিবার হতে। শুরুতে ভালোই কাটছিল দিন দাদির কাছে। স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, দিন শেষে ভালোই ছিলাম। কিন্তু এই ভালো থাকার সমাপ্তি ঘটে যখন আমি ক্লাস 5-এ পড়ি। হঠাৎ করে বলা নেই কওয়া নেই দাদি আমার পড়াশোনা বন্ধ করে দেয়। কারণটা তিনি আমাকে নাকি পড়াশোনার খরচ চালাতে পারছেন না। অথচ আমি পড়তাম সরকারি স্কুলে। মাস শেষে বেতন ছিল মাত্র 10 টাকা। দাদির মাসিক আয় সেখানে 10,000। আমার স্কুল যাওয়া বন্ধ করে দেওয়ার পর দাদি আমাকে ঘরবন্দি করে ফেলেন। ঘর থেকে বের হলেই প্রচুর মারধর করতেন। এমনকি একদিন আমাকে দেখাশোনা করার জন্য একটা লোক আনে। দেখাশোনা বললে ভুল হবে, আমাকে মারার জন্য। আমি ছেলে হলেও আমার মাঝে ছিল মেয়েলি স্বভাব। কোনো প্রতিবাদ না করে ভীতুর মতো আমি দিনের পর দিন দাদি অত্যাচার সহ্য করেছি। এইভাবে সময় পেরিয়ে আমার বয়স গিয়ে ঠেকে 25-এর কোঠায়। পরিপূর্ণ একজন পুরুষ, তবুও বোধহয় পুরুষ নই। তখন আমি সম্পূর্ণভাবে একজন মানসিক রোগী। এতদিন ঘরবন্দি থাকার পর আমি পাগল হয়ে গেলাম। আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। পরিপূর্ণ যুবক হলেও আমার মাঝে থাকা মেয়েলি স্বভাবটা আমাকে প্রতিবাদ করতে দেয়নি। বোধ করি একজন মেয়ের থেকেও অপদার্থ ছিলাম আমি। তিরু আচানক চেঁচালো, যদি আমি ভুল না হই তবে কি আপনি? সাফিদ মৃদু গলায় বলল, ঠিক ধরেছেন, আমি সম্পূর্ণরূপে একজন পুরুষ নই। আমার মাঝে মেয়েলি স্বভাব আছে। সহজ করে বললে আপনি আমায় তৃতীয় লিঙ্গের কাতরে ফেলতে পারেন। তিরু থমকালো। উত্তেজনায় মুখ টিপে ধরল নিজের। চোখ জোড়া বড়সড় হয়ে তার। টের পাচ্ছে ও নিজের দেহের কাঁপুনি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। তিরুর বেহাল দশা দেখে সাফিদ তপ্ত শ্বাস ছাড়ল। বলল, ভয় পাবেন না, আমাদের বিয়ে হয়নি। কি? কিভাবে? রেজিস্ট্রি পেপারে তো আমাদের দুজনেরই সাইন ছিল। তিরু বিস্ময়িত কণ্ঠ, ওটা ফেক পেপার ছিল। তিরু চটপট বলল, বিস্তারিত বলুন। রাফিদের দেখা পেয়েছেন নিশ্চয়ই। বিয়েটা না হওয়ার পেছনে মূলত রাফিদের হাত আছে। আমার মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হওয়ার ক্রেডিট ওর। 25টা বছর যখন কেটে গেল তখন হুট করে আমাদের বাসার কাজের লোক আমায় তার ফোনটা দিয়ে বলল আমার ভাই কথা বলতে চায় আমার সাথে। সেই ভাই ছিল রাফিদ। কাজের লোকটা ভালো ছিল খুব, আমায় স্নেহ করত, কিন্তু দিন শেষে টাকার কাছে সেও নিজেও একজন অপরিচিত সৈনিক। তাই চাইতেও আমায় তেমন কোনো সাহায্য করতে পারছিল না। রাফিদের সাথে সেদিনের পর থেকে আমার নিয়মিত কথা শুরু হয়। আমি এবং রাফিদ দুজনেই সমবয়সী। বাংলাদেশে থাকতেই আমার মানসিক অবস্থার কিছুটা পরিবর্তন আসতে শুরু করে রাফিদের জন্য। রাফিদের সাথে কানেকশানটা তৈরি করে দিয়েছিল মূলত সেই কাজের লোকটাই, সালাম চাচা।
রাফিদকে তিনি সব কিছু খুলে বলেন আমার ব্যাপারে। দেশে আসার জন্য সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করে রাখা ছিল রাফিদ। আর ঠিক ছিল তখন দাদি আমার বিয়ের প্রসঙ্গ তোলেন। আমি ছিলাম তখন উন্মাদ। এক কথায় আমায় যা বলা হতো আমি তাই করতাম, সেটা হোক ভালো কি মন্দ। দাদি যখন বিয়ের প্রসঙ্গ কথা বললেন আমি হ্যাঁ করে দিই, কারণ তখন আমার মনের মাঝে একটা ভীতি ছিল, আমি যদি না করি তাহলে দাদি আমায় আবারও মারবেন। যদিও বা আমার ওপর করা শারীরিক অত্যাচার বন্ধ হয়েছিল 18তেই। দাদি বিয়ে প্রস্তুতি নিতে থাকেন, তার মাঝে সালাম চাচা আমাকে জানায় আমার বিয়ে ঠিক হয়েছে আপনার সাথে। প্রতিক্রিয়াহীন ছিলাম। বিয়েটা কী জিনিস তখন আমি বুঝতে পারছিলাম না। এতটা অধঃপতন হয়েছিল আমার মানসিক অবস্থার। তারপর সব কিছু খুব দ্রুত ঘটে যায়। বিয়ের দিন ঘনিয়ে আসে, সাথে রাফিদও দেশে ফিরে আসে। সাফিদ দাদিকে বোঝানোর চেষ্টা করে, আর এটাই ছিল ওর করা মস্ত ভুল। লোক দিয়ে রাফিদকে মেরে রক্তাক্ত করে গ্রামের বাইরে ফেলে আসা হয়। এর মাঝে সাহায্য করেন সালাম চাচা। রাফিদকে তখন হাসপাতালে ভর্তি করে তিনি পুলিশের কাছে যেতে গিয়েও ফিরে আসে বিয়েটা ঠেকাতে। আপনার জীবনটা নষ্ট হয়ে যেত না হলে। তখনই তিনি না এলে তিনি উকিলের সাথে কথা বলে একটা নকল পেপার তৈরি করে টাকা খাইয়ে দাদির অগোচরে আসল পেপার সরিয়ে নকল দেওয়া হয়। সাইন হয় নকল কাগজে। তারপর রাফিদ ফিরে আসে রাতেই। এসে থানায় কেস করতে চাইলে সালাম চাচা বাধা দিয়ে এদিকটা তিনি দেখে নেবেন বলে আমাকে নিয়ে চলে যেতে বলেন। রাফিদ তার কথা মেনে সেই দিন রাতেই বাংলাদেশ ছাড়ে আমাকে প্যারিসে নিয়ে আসে। পাসপোর্ট ভিসা আগে থেকেই ম্যানেজ করা ছিল আমার। আসার পূর্বে নকল কাগজের সাথে বিস্তারিত লিখে একটা চিঠিও দিয়ে আসে, কিন্তু ওই কাগজটা কেন যে আপনার কাছে পৌঁছালো না। সেই রাতের পর থেকে সালাম চাচাও লাপাত্তা। সালাম চাচা উধাও হওয়ার পর বাংলাদেশে তখন কি হচ্ছে কি না হচ্ছে তা জানা যায়নি। রাফিদ পুরো ব্যাপারটা ভুলে তখন আমাকে সুস্থ করতে লেগে পড়ে। তিরু হতভম্ব নির্বাক। স্মরণ করার চেষ্টা করলো সে রাফিদের দাদি ডালিয়া বেগমের মুখশ্রী। অমন সরল সহজ দেখতে মানুষটা এতটা নিকৃষ্ট মানের অধিকারী তা তিরুর মানতে কষ্ট হলো। ও প্রশ্ন করলো, আপনার দাদি আপনার সাথে এমনটা কেন করতেন? সঠিক কারণটা জানা আছে আপনার? আর উনি যে আপনার উপর এতটা অত্যাচার করলেন, আপনার রাগ হয়নি ওনার প্রতি? এতটা নর্মাল কথা বলছেন কি করে? সাফি দীর্ঘশ্বাস ফেলল। সঠিক কারণ তো জানা নেই, তবে আন্দাজ করলে আমার জেন্ডারগত সমস্যার কারণে বোধহয় এমনটা করতেন। দাদি সেকালের মানুষ, তার উপর ওইটা ছিল গ্রাম। আমার সমস্যাটা জানলে নিশ্চিত পাড়া প্রতিবেশী তাকে খোঁচা দিত, যা তিনি চাইছিলেন না। তিনি ঠাট জৌলুস বজায় রেখে চলা মানুষ। আর রইল শেষ প্রশ্নের উত্তর, দাদি মারা গেছেন তিরু। মৃত মানুষের ওপর কি রেগে থাকা শোভা পায়? তবে আমি ওনার আকস্মিক মৃত্যুটা মেনে নিতে পারছি না। উনি আমার অনেক প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন। ওনার মৃত্যুটাও অস্বাভাবিক। কিছুক্ষণের মৌনতা। মিনিট 6 পর মৌনতায় ধস নামালো সাফিদ। করুণ গলায় শুধালো, আমি অত্যন্ত দুঃখিত তিরু। মানসিকভাবে সুস্থ হয়েছি আমি মাত্র 2 সপ্তাহ হলো। সুস্থ হওয়ার পর উচিত ছিল বাংলাদেশে আপনার পরবর্তী অবস্থা সম্পর্কিত খোঁজ নেওয়া, কিন্তু আমি তা করিনি। মাফ করবেন আমায়। আপনি এতদিন আমার অপেক্ষায় ছিলেন। প্রতীক্ষা শব্দটা সূচের মতো গায়ে এসে লাগলো তিরুর। নিজের রূপে ফিরল ও। মুখবয়বে কাঠিন্যতা টেনে বলল, আমি অবশ্যই আপনার প্রতীক্ষায় ছিলাম না। আমার জীবন থেমেও ছিল না, বরং আমি এখন অনেকটা এগিয়ে গিয়েছি। সত্যি বলতে আপনি উধাও হওয়ার পর আপনাকে কাপুরুষ বলেই আমি সম্বোধন করতাম। তখনকার ধারণা অনুযায়ী আমি অ্যাকচুয়ালি আপনার দেখা পেতে চেয়েছিলাম প্রশ্নের জবাবের জন্য। দ্যাটস ইট। যাই হোক, ভালো থাকবেন। আমাদের আর কোনোদিন দেখা না হোক এটাই চাওয়া। তিরু বেরিয়ে এলো। বাইরে কেবল তখন শুভ্রতার রাজ। বাতাসে কি দারুণ প্রশান্তি উড়ছে। 2 হাত দুদিকে মেলে বুক ভরে নিঃশ্বাস টানল তিরু। স্বাধীনতা এত সুন্দর বুঝি, এতটা আদুরে, প্রশান্তিদায়ক। আজ হতে সে স্বাধীন সম্পূর্ণরূপে। এতদিন না চাইতেও তার জীবনটা বিয়ে নামক অধ্যায়ে আটকে ছিল।
আজ সব আটকে থাকার মুক্তি। বাংলো থেকে বেরিয়ে যেতে যেতে তিরুর দেখা মিলল রাফিদের সাথে। গুনগুন করে গান গাইতে গাইতে রাফিদ এগিয়ে আসছে ধীর পায়ে। তিরুকে দেখে তার গুঞ্জন করা বন্ধ হলো। এগিয়ে এলো সে তিরুর নিকটে। চলে যাচ্ছেন? তিরু বিরক্ত হলো, বিরক্ত মাখা গলায় শুধালো, না তো, থেকে যাচ্ছি। এখন বালিশ কাঁথা আনতে যাচ্ছি পার্মানেন্টলি এখানে থাকার জন্য। রাফিদ থতমত খেলো, তবে প্রকাশ করল না। পূর্বের সুরে বলে উঠল, আরে আমরা এত গরিব না, বালিশ কাঁথা নিতে যেতে হবে না, এইভাবেই থাকুন। রাফিদকে পাশ কাটিয়ে চলে গেল তিরু। পেছন থেকে তৎক্ষণাৎ চেঁচালো রাফিদ, ম্যাডাম কোথায় থাকেন প্যারিসে? তিরু পেছনে তাকালো। তা আপনার জেনে কি কাজ? সুন্দরীরা কোথায় থাকে তা জানা রাফিদ আহসানের একান্তগত দায়িত্ব। তিরু হতবাক, চটজলদি পা চালিয়ে চলে এলো সেখান হতে। রাফিদকে তার ভারী অদ্ভুত লাগে। ছেলেটা নিশ্চয়ই সাফিদের সাথে থাকতে গিয়ে নিজেও পাগল টাগল হয়ে গেছে। তানহা বিলাপ করে কাঁদছে। মায়ের কান্না দেখে তিরু তখন মহা বিরক্ত। ও রাগলো এবার, চটে গিয়ে বলল, থামো তো মা, এত কাঁদার কি আছে? যেভাবে কাঁদছো মনে হয় আমি মারা গিয়েছি। আমি মারা গেলেও তো মনে হয় না এভাবে কাঁদতে। তানহা কান্নারত অবস্থায় মেয়েকে ধমকালেন, চুপ কর, সব সময় ফাজলামো। কি যে পাপ করেছিলাম আল্লাহ জানে, এই পাপের শাস্তি তিনি আমার মেয়েকে দিচ্ছেন। তোর নীরা খালাকে কত আপন ভেবেছিলাম, ও আমার চাচাতো বোন হয়ে আমার সাথে এত বড় ধোঁকা দিল। নীরার ভরসাতেই তো এতটা খোঁজ না নিয়ে তোকে ওখানে বিয়ে দেব বলে ঠিক করলাম। দুনিয়াতে কারোর উপর আস্থা রাখতে নেই। আজ তোর বাবা নেই বলে এই দিন দেখতে হচ্ছে। কাছের আত্মীয় স্বজনও তো কেউ নেই। নীরা দুঃসম্পর্কের বোন, ওর ওপর কেন আমি ভরসা করতে গেলাম আল্লাহ? তিরু হাই তুলল, বলেছিলাম আমি। আর এইসব আত্মীয় স্বজনের নাম জীবনেও যদি মুখে নিয়েছো তুমি। আত্মীয় স্বজন নেই ভালো হয়েছে। তোমার আর বাবার সম্পত্তি আমি একাই বসে বসে খাবো। তানহা কাঁদছে। তিরু মায়ের কান্না দেখতে দেখতে চোখ মুদে নিল। এই যে এসব ঘটনা তার কিছুটা অবগত ছিল সে। সাফিদ মানসিক রোগী তা তিরু জানতো, খবর নিয়ে জানতে পেরেছিল। মাকে বলে লাভ হয়নি, কারণ এর পূর্বে উল্টোপাল্টা বলে তিনটা বিয়ে ভেঙেছে সে। তানহা তা জানতে পেরে চতুর্থবার তাকে আর বিশ্বাস করেনি। তিরু সাফিদের সত্যতা তানহার নিকট টেনে হিচড়ে এনে পেশ করতেও পারেনি, কারণ বিয়ের দিন সকালে তাকে তানহা অবগত করেছিল আজ তার বিয়ে। অবশ্য সেটা পরে জাদুর মতো ঘটে যায়। বিয়েটা তো শেষে হলোই না। ঘটনার 1.5 মাস ভোরবেলা তিরু সবেমাত্র ঘুম থেকে উঠেছে। হুট করে কল এলো তার ফোনে। তিরু রিসিভ করা মাত্র ওপাশ থেকে তানহা চটজলদি বলল, চটপট কবুল বলে ফেলতো তিরু। ছেলে কবুল বলে দিয়েছে, এবার তুই কবুল বললেই বিয়েটা সম্পন্ন হবে। ঘুম ঘুম ভাবটা চট করে উবে গেল। তানহা অনবরত তাড়া দিচ্ছেন। তিরু তখন দিনের প্রথম আশ্চর্যজনক ঘটনাটা হজম করতে ব্যস্ত। মানে তানহা মাত্র তাকে কি বলল? বিয়ে কি এভাবে হয় নাকি? আশ্চর্য। তিরু রাজশাহী শহরের এক মফস্বল গ্রামের মেয়ে, যার বেড়ে ওঠা বহু সংগ্রাম করে। সেই ছোট তিরু আর আজকের সাহসী তিরুর মাঝে রয়েছে বেশ পার্থক্য। বাবা নেই তার, তিনি মারা গেছেন। তিরুর তখন কেবল 5 বছর বয়স। নিকট আত্মীয় স্বজন তার থাকলেও তারা খোঁজখবর নিত না। তার কারণ তিরুর পরিবার ছিল অসচ্ছল। তিরুর চাচা ফুপু তাদের অনেক ছোট নজরে দেখতেন দারিদ্র দুর্দশার কারণে। তানহার পছন্দ ছিল না তা, তাই সে মেয়েকে নিয়ে এসে ওঠেন সেই মফস্বল গ্রামে। তারপর হতেই শুরু হয় লড়াই, বেঁচে থাকার লড়াই, এই পৃথিবীতে টিকে থাকার লড়াই। তিরু জন্মের পর তানহার আর পড়াশোনা করা হয়নি। এতে যেন জীবন পরিচালনা করাটা ভারী দুষ্কর হয়ে পড়ে।
তবুও দমেনি তানহা। গাধার খাটুনি খেটে মেয়েকে প্রতিষ্ঠিত করেছে, যথেষ্ট পরিমাণ সম্পদের মালিকও হয়েছে। তিরুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, শেষে মাস্টার্স করতে দেশের বাইরে পাঠিয়েছে। এত সব প্রাপ্তি সহজে হাতছানি দেয়নি, কি না সহ্য করতে হয়েছে তানহাকে। বাজে লোকের উপদ্রব, প্রতিবেশীর কটু কথা, আরও কত কী। তবুও সে ছিল শক্ত মানুষ, তাই তো এত দূর অবধি তার আশা। আর্থিক সচ্ছলতা আসতে শুরু করে দ্রুতই। ছোট তিরু বিশাল স্বপ্ন নিয়ে বড় হয়। সে মুক্ত পাখি, আকাশে ডানা মেলে উঠতে চায়। বিশাল পৃথিবী দেখার বড় শখ তার। কিন্তু তানহা যে মানে না, এক কথায় যেতে দিতে রাজি নন তিনি। তিরু তবুও স্বপ্ন দেখে একদিন সে পৃথিবীর সব দেশ ভ্রমণ করে ফেলবে। তিরুর এই মুক্ত মন তানহার কেন যেন পছন্দ নয়। সে তিরুকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। তার মতে জীবনে চলার পথে একজন নারীর পাশে পুরুষের থাকা অতি আবশ্যক, নতুবা এগিয়ে যেতে বহু কষ্টের মাঝে পড়তে হয়। তার মেয়ে সেই কষ্ট সহ্য করতে পারবে না। তাই তো একজন সুপাত্রের হাতে তিরুকে তুলে দেওয়া এতটাই তোড়জোড় তার। তিরুর মাকে বোঝাতে পারল না, জীবনে চলার পথে পুরুষ মানুষ থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়, নিজে ভালো হলে সব ভালো। তাছাড়া এই যুগে বউয়ের এমন আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন কে বা গ্রহণ করতে চায়। তিরুর ভয় হয়, বড্ড ভয় হয়, যদি তার স্বপ্ন পূরণে বাধা দেয় তার জীবনসঙ্গী, তবে কি হবে। এই ভয়ের দরুন বিয়ের প্রতি তার এতটা অনীহা। দুজন দুই মেরুর বাসিন্দা, কারোর মতের মিলই হয় না। তিরু। তানহার অধৈর্য গলা। মেয়ের এরূপ স্তব্ধতা দর্শন করে তিনি বিরক্ত, ভীষণ বিরক্ত। এতটা অবাক কেন হচ্ছে তিরু? সে তো তিরুকে বলেই রেখেছিল ছেলে দেখেছে, একদিন হুট করে বিয়ের আয়োজন করবে বলেছে তো। তাহলে এখন এমন আহাম্মকের মতো হাঁ করে তাকিয়ে আছে কেন মেয়েটা? আশ্চর্য। তিরু হুঁশ এলো, ছটফটিয়ে বলল, বিয়ে? আর ইউ সিরিয়াস মা? এখন বিয়ে? তুমি আমাকে কবুল বলতে বলছো? তানহা বিরক্ত মাখা গলায় শুধালেন, হ্যাঁ, এখনই বিয়ে। কানে শুনিস না নাকি? কবুল বল, কাজী সাহেব তাড়া দিচ্ছেন তো। ছেলে সেই কখন কবুল বলে দিয়েছে। দেখি সুন্দর করে মাথায় কাপড় দে তো, ঠিকঠাক হয়ে বস। মা, তুমি বলো তো, এভাবে কি বিয়ে হয়? বিয়ে কি এতটা তুচ্ছ তাচ্ছিল্য টাইপের ব্যাপার নাকি? ছেলেকে কি করে, তার বায়োডাটা তো পাঠালে না, হুট করে কি বিয়ে করা যায়? কেন, তোকে আগে থেকে বলে রেখেছিলাম না আমি হুট করে একদিন তোর বিয়ের আয়োজন করে ফেলবো? আগে থেকে সেভাবে মানসিকভাবে তৈরি হতে বলিনি? তিরু দুঃখী গলায় বলল, বলেছে তো, কিন্তু তুমি যে এরকম বিয়ের আয়োজন করবে তা কে জানতো? জানলে আমি কখনো হ্যাঁ বলতাম না। তানহা গলা ঝাড়লেন। আশেপাশে নজর বুলিয়ে তিনি চট করে ফোন নিয়ে বেরিয়ে এলেন বাইরে। কণ্ঠের খাদ নামিয়ে বললেন, শোন তিরু, এবার আমি ছেলের খোঁজ খবর একা নিজেই নিয়েছি। একদম পাই টু পাই তথ্য জেনেছি। ছেলের সাথে আমি প্রায় 7 বার দেখা করেছি। ছেলে দেখতে যেমন সুন্দর তেমনি তার ব্যবহার, আচার আচরণ মাশাআল্লাহ, ভালো পাত্র। তুই চিন্তা করিস না। ছেলের নাম আরন। পরিবারে অসুস্থ বাবা আর 3 বোন আছে। তোর জন্য একটা সুখবরও আছে তিরু। ছেলে তো প্যারিসে সেটেল, তোকে আর দেশেও আসতে হবে না, জামাইকে নিয়ে প্যারিসেই থাকবি। তিরু মরা গলায় শুধালো, এখনই জামাই ডাক শুরু করে দিয়েছো? বিয়ে তো হয়নি। হয়ে যাবে। আর শোন, ছেলে ইন্টার পাস। আরনের বাবা অনেক আগে থেকে অসুস্থ, বুঝেছিস? ওদের সংসার চালাতো ওর মা, কিন্তু তিনি মারা গেছেন। তাই পরিবারের হাল ধরতে বেচারা ছেলেটা এইচএসসি দিয়েই চলে যায় প্যারিসে। প্যারিসে এখন ওর নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে। টাকা পয়সার অভাব নেই। তুই সুখে থাকবি মা। তিরু
গম্ভীর কণ্ঠে বলে উঠল, টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না মা, যদি না মানুষটা ভালো হয়। আর ছেলে ইন্টার পাস, আমি মাস্টার করছি মাম্মু। তানহা থমকালেন যেন, চক্ষু জোড়া বড়সড় করে তাকালেন তিনি তিরুর পানে। তানহার এরূপ প্রতিক্রিয়া দেখে তিরু হতভম্ব। সে কি কোনো ভুল কথা বলে বসল কি? তার ভাবনার মাঝেই তানহা চেঁচালেন, তিরু, আমার বিশ্বাস হচ্ছে না তুই এমন কথা বলছিস। এটা তুই বলতে পারলি তিরু? ছেলেটা ইন্টার পাস বলে তুই ওকে ছোট করলি? আল্লাহ তাআলা এই দিন দেখানোর জন্য আমায় বাঁচিয়ে রেখেছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে, তুই অহংকার দেখালি? ভুলে যাস না আমাদের অতীত তিরু। তিরু বিচলিত হলো। রিল্যাক্স মা, ভুল বুঝছো তুমি আমাকে। আমার বলার মানে এটা ছিল না। আমি বলতে চাইছিলাম, ছেলে যেহেতু ইন্টার পাস, বিয়ের পর যদি আমার লেখাপড়া বন্ধ করে দেয়, এই ভেবে যে সে ইন্টার পাস আর তার বউ কেন তার থেকে বেশি শিক্ষিত হবে। তানহা ভ্রু কুঁচকালেন। তোর কি মনে হয় তিরু, আমি অমন টাইপের ছেলের কাছে তোর বিয়ে ঠিক করেছি? এত কষ্ট করে তোমাকে পড়াশোনা শেষ করিয়ে শেষে এসে পড়াশোনা বন্ধ করে দিতে চাই না নিশ্চয়ই। তিরু ব্যর্থ সৈনিকের ন্যায় তাকিয়ে রইল। ইচ্ছে হলো এখন তানহাকে বিয়ের ব্যাপারে অস্বীকৃতি জানাতে পারত সে। তারপর হয়তো তানহা কিছুক্ষণ স্তব্ধ নেত্রে তাকে পরখ করত, অতঃপর বিদায় জানিয়ে কল কেটে দিত। স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তিরু জানে এই স্বাভাবিকতার পেছনে কতটা দুঃখ, পীড়া, বেদনা লুকিয়ে। মা যে ভীষণ কষ্ট পাবে। যে মা তাকে কোলে পিঠে করে এত সংগ্রাম করে বড় করে তুলে এত দূর অবধি নিয়ে এলো, তাকে কি করে কষ্ট দেয়। তাকে কষ্ট দেওয়ার চিন্তা করাও তো পাপ, মহাপাপ। কাজী সাহেব অনর্গল কিছু বলে যাচ্ছেন। ভিডিও কলে আপাতত তানহা আর কাজী সাহেব ব্যতীত কাউকেই দেখতে পাচ্ছে না তিরু। আরন ইকবাল, বাবা মুরতাজ ইকবাল 5 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া তিরুনিমা আহসানের নিকট বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাবে আপনি রাজি থাকলে কবুল বলুন। তিরু অবিকল যন্ত্রের মতো আওড়ালো, কবুল কবুল কবুল। লহমায় তিরুর বিয়ে করে ফেলল সম্পূর্ণ অপরিচিত অদেখা একজন মানুষকে। 1 বার 2 বার 3 বার না, ফোন তুলছে না। তিরুর ধৈর্যের সীমা পেরোলো, রাগ হলো। প্রচণ্ড ক্ষোভে ফোনটা ছুঁড়ে মারবে, তৎক্ষণাৎ কল ব্যাক। শান্ত হলো তিরু, লম্বা লম্বা শ্বাস টানল। অপরপক্ষের মানুষটার সাথে রেগে কথা বলার ইচ্ছে নেই। কিয়ৎক্ষণ পর কল রিসিভ করল ও। তিরুদি, ভালো আছো? নম্র গলায়। তিরুর হৃদয় শীতল হলো। কোমল কণ্ঠে জবাব দিতে গিয়ে হয়ে উঠল গম্ভীর। মন্টু ঘোষ, টাকা পাঠিয়েছি বিকাশে। আমাকে যেভাবে সিফাদের পার্সোনাল ইনফরমেশন এনে দিয়েছিলি, সেইভাবে আরেকজনের ইনফরমেশন জোগাড় করে দিতে হবে। মন্টুর মুখশ্রী পাংশুটে বর্ণের হলো। ও অসহায় গলায় জিজ্ঞেস করল, তুমি আবারও আমাকে মন্টু বলে ডাকছো দিদি? হ্যাঁ, এখন এসব কথা রেখে কাজের কথায় আয়। তুমি কি আরন দাদার ইনফরমেশন চাইছো এবার? তিরু কপালে সরু ভাঁজ ফেলল। তুই জানলি কি করে? মন্টু হাসল। এটা তো জানা কথা। যাই হোক তিরুদি, আরন দাদার ইনফরমেশন জোগাড় করার কোনো প্রয়োজন নেই। দাদাকে আমি বেশ ভালো করেই চিনি। দাদা যে
কি একটা ভালো মানুষ তা ওনার সাথে পরিচিত না হলে জানতে পারবে না। ইংরেজ সাহেবদের মতো ফটফট করে ইংলিশে কথা বলতে পারে। ভারী ভদ্রলোক, দেখতেও ফিল্মের নায়কদের মতো। তোমার মা একবার একটা খাঁটি সোনা খুঁজে এনেছে। আরুণ দাদা দেশে এলে আমার সাথে দেখা করে। আরুণ দাদার চরিত্র ফুলের মতো পবিত্র। চোখ বন্ধ করে তার সাথে চুটিয়ে সংসার করা শুরু করে ফেলো। আরুণ প্যারিসে নেই, ছুটিতে বাংলাদেশ গিয়েছে। প্রায় 8 দিন হলো। 14 দিনের মাথায় প্যারিসে ফিরে আসবে, এমনটাই বলেছিল তানহা সকাল সকাল ফোন করে। তিরু তানহার কথায় বিশেষ গুরুত্ব দেখায়নি। কথা শুনে হাই তুলে ফোন রেখে দিয়েছে। সে বর্তমানে স্থির হয়ে বসে ঘুম ঘুম ফোলা চোখে তাকিয়ে আছে সামনে। বিগত দিনে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো স্লাইড শো আকারে চোখের সামনে ভাসছে তার। কিছু বেশিই কি সিনেম্যাটিক হয়ে গেল না সব ব্যাপারগুলো? হ্যাঁ, আসতে পারে জীবনে অদ্ভুত মুহূর্ত, তাই বলে এতটা কি? তিরু তা জানা নেই। সে আফসোসও করে না, দুঃখও পায় না। বিয়ে তো একটা করতেই হতো তার, নয়তো তানহা যে শান্তি পেত না। তিরু কি মায়ের খুব বাধ্যগত সন্তান? না। সকল কথা অক্ষরে অক্ষরে পালন করে? না। তিরু বড্ড অবাধ্য মেয়ে। মায়ের কোনো কথা সে আজ পর্যন্ত মেনেছে কি না তার জানা নেই। কিন্তু শেষে এসে বিয়েতে কেন যে বাধ্যগত হয়ে গেল তা তার জানা নেই। হয়তো সৃষ্টিকর্তা এটাই চান। তিরুর কপালে বোধহয় আরুণ নামে সেই অদেখা পুরুষটাই ছিল। তিরু, আর ইউ ওকে? চোখ বন্ধ করল তিরু, ফেলল লম্বা দীর্ঘশ্বাস। আহ, তার এত সুন্দর নামটা এই ভিনদেশি মানুষগুলো ঠিকমতো কেন উচ্চারণও করতে পারে না? কেন? তিরু উঠে দাঁড়ালো, হতাশ চোখে পরখ করল তার সম্মুখে অবস্থানরত মেয়েটাকে। মেয়েটার নাম ইলি, তার রুমমেট। একসাথে থাকে ওরা। ইলি বাদে আরও দুজন রয়েছে অবশ্য, কিন্তু তাদের সাথে তিরুর বিশেষ সখ্যতা নেই। বাকি মেয়ে দুটো তাকে ছোট নজরে দেখে। প্রথম কারণ, সে 3rd কান্ট্রি হতে আসা, এবং দ্বিতীয় কারণটা যে কি তা স্পষ্ট নয় এখন অবধি। তবে এইটুকু বুঝেছে তার বাকি দুজন রুমমেট সাউথ এশিয়াকে নিম্ন চোখে দেখে। তিরু তার লম্বা চুলগুলো হাতে খোপা করে নিতে নিতে ইলিকে প্রতি উত্তরে করল, ইয়া, আই এম ফাইন। হোয়াই আর ইউ আস্কিং মি দিস? ইলি সঙ্গে সঙ্গে জবাব দিল না। ও আস্তে ধীরে হেঁটে এসে বসল বিছানায়। তিরুর হাত টেনে ধরে ওকে বসিয়ে দিল পাশে। অতঃপর ধীর গলায় শুধায়, তুমি কি তোমার হাজব্যান্ডকে মিস করছো টিরু? ইলির প্রশ্নে ভ্যাবাচাকা খেল তিরু। মেয়েটি হুট করে হাজব্যান্ডের টপিক তুলল কেন? আশ্চর্য ও প্রশ্ন করল, হঠাৎ আমার হাজব্যান্ডের ব্যাপারে তোমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কেন? ইলি কিয়ৎক্ষণ চুপ রইল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল তিরুর পানে। তারপর যেভাবে হুট করে উদয় হয়েছিল সেইভাবেই ছুটে বেরিয়ে গেল। তিরু তখন বোকা বনে বসে। ইলিকে বড্ড অদ্ভুত লাগে তার। মেয়েটা ভারী উদ্ভট কাজকর্ম করে। মাঝে মধ্যে তার মনে হয় ইলির নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা রয়েছে। তার কাজকর্ম অমন অদ্ভুত ধরনের। ক্লাস শেষ মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করেছে তিরু, ইলি। এখানে ওরা দুজন পার্ট টাইম জব করে। ইলি ওয়েটার এবং তিরু শেফের দায়িত্বে রয়েছে। রান্নার হাতটা দারুণ মেয়েটার, তাই শেফের জবটা পেতে তেমন কোনো অসুবিধা হয়নি। তিরু স্যান্ডউইচ তৈরি করে ট্রেতে রাখছিল, তখনই ছুটে আসে ইলি। মেয়েটা হাঁপাচ্ছে রীতিমতো। তিরু তাকে দেখে চিন্তিত হলো। আর ইউ ওকে? এইভাবে ছুটে এলে কেন ইলি? কোনো সমস্যা হয়েছে কি? ইলি চটপট ইংলিশে বলে উঠল, ওই যে তোমাকে বলেছিলাম না, আমাকে একটা ছেলে ধোঁকা দিয়েছে, তাকে তোমাকে চিনিয়ে দেব।
যাতে তুমি ওই ছেলের পাল্লায় না পড়ো। মনে আছে না, ছেলেটা এই রেস্টুরেন্টে এসেছে, তাও জানো কাকে নিয়ে? ওর বউ। তিরু বিশেষ আগ্রহ দেখালো না, ব্যস্ত হলো নিজের কাজে। ইলি তিরুর অনাগ্রহ দেখে দুঃখী গলায় বলল, তুমি ওকে দেখবে না? তিরু ইলির হাতে ট্রে ধরিয়ে দিয়ে তাড়া দিল। দেখব, আগে এটা ওই কর্নার কাস্টমারকে দিয়ে আসো। ইলি হাওয়ার বেগে ছুটে গেল। তিরু অবাক, সে বুঝল না ইলি কেন তাকে ছেলেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এতটা উগ্রীব। ইলি ফিরে এলো, তিরুর হাত টেনে ধরে কিচেন থেকে নিয়ে এলো বাইরে। তারা দাঁড়ালো পাইন ট্রি ঠিক পেছনটায়। ইলি আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই দেখো, ওই যে ছেলেটা মেয়ের হাতে চুমু দিচ্ছে, ব্ল্যাক ড্রেস। তিরু তাকালো। যতটা অনাগ্রহে তাকিয়েছিল সেটা কেটে গেল লহমায়। উক্ত ছেলেটিকে দেখে ও থমকালো। রাফিদ! উইলি তোতা পাখির মতো অনবরত বলতে লাগলো, চিনে রাখো শয়তানটাকে। বউ রেখে এই বেটা যে কত মেয়ের সাথে ফষ্টিনষ্টি করে, বিয়ে করেছে 5 বছরের বেশি। ওর ওয়াইফ সব কিছু জানে, তবুও কিছু বলে না। সবই টাকার জোর। রাফিদ বড়লোক দেখে ও বিবাহিত জানার পরও সব মেয়েরা ওর সাথে লিভ ইনে যেতে এক পায়ে রাজি। কোনো মেয়ে যদি ওর নজরে আসতো কিন্তু ওকে পাত্তা দিত না, তখন ও ছেঁচড়ার মতো ওদের পেছনে পড়ে ওদের ঠিকই হাসিল করে নিত, অথবা নির্দিষ্ট সময় বাদে ছুঁড়ে ফেলে দিত। আমি যদি আগে জানতাম তিরু, তাহলে কখনো ওই ছেলের পাল্লায় পড়তাম না। তিরু হাঁ করে তাকিয়ে, রাফিদের চরিত্র এতটা বাজে? মাই গড! তিরু তো এখনও বিশ্বাসই করতে পারছে না। ছেলেটা তো তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, হয়তো সে সুযোগ দিলে বিরক্ত করা জারি করত। ভাগ্যিস তার বিয়েটা হয়ে গেছে। এই প্রথম বিয়েটা হওয়ার জন্য তার মনে প্রশান্তি অনুভব হচ্ছে। তিরু, আজ তোদের ওখানে সকাল 7:30টায় আরুণ পৌঁছবে কিন্তু। তিরু ভারী ব্যস্ত, দেরি হয়ে যাচ্ছে তার। তানহা কথায় বেশি ধ্যান দিচ্ছিল না, তবে আরুণের প্রসঙ্গ আসতেই হিজাব পরা বন্ধ করে মায়ের পানে ফ্যাল ফ্যাল করে তাকালো। জিজ্ঞেস করলো, কোথায় পৌঁছাবে? আমার বাসায়? তুমি ওনাকে আমার ঠিকানা দিয়ে দিয়েছো? না, তোর বাসায় কেন? প্যারিসে বলছি। তোর ঠিকানা দেব না কেন? তোর ঠিকানা তো সেই কবেই দিয়ে দিয়েছি। আরুণ পৌঁছে তোকে হোস্টেল থেকে নিয়ে যাবে। তিরু আমতা আমতা করল, কোথায় নিয়ে যাবে আমাকে? কি বোকার মতো প্রশ্ন করছিস? আরুণ যেখানে থাকে সেখানে নিয়ে যাবে। তোদের বিয়ে হয়েছে তো নাকি? একসাথে থাকবি না? আরুণ বলেছে 12টার দিকে তোর ওদিকে যাবে। কিয়ৎক্ষণ মৌন রইল তিরু, পরক্ষণেই তাড়া দেখিয়ে বলে উঠল, দেরি হচ্ছে মা, রাখলাম। তিরু ইলিকে ডেকে বেরিয়ে পড়ে চটজলদি। এখন হেঁটে যেতে হবে প্রায় 15 মিনিটের পথ। হাঁটার মাঝে তিরুর মস্তিষ্কে কেবল ঘুরপাক খাচ্ছে আরুণের কথা। তিরু সময় দেখল, এখন 7টা বাজে। তার মানে আরুণ প্যারিসে পা রাখবে আর আধ ঘন্টা পর। আরুণের সাথে সাক্ষাৎ হবে 5 ঘন্টা বাদেই। অজান্তে তিরু কেঁপে উঠল। হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল খানিকটা। সেই বোধহয় একমাত্র ব্যক্তি যে কিনা
তার স্বামীকে বিয়ে 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর নিজে চোখে দর্শন করেনি। ক্লান্ত দেহ, অলস পায়ে ধীর গতিতে হাঁটছে তিরু। ইলি নানান কথা বলছে, কিন্তু একটা শব্দও তার কানে ঢুকছে না। ভূমিতে দৃষ্টি এঁটে অবিন্যস্ত কদম ফেলে ও ভারী ধীরে হাঁটছে। ইলি বিরক্ত হয় এতে, বলে, এত আস্তে হাঁটছো কেন টিরু? তিরু ম্লান গলায় শুধালো, আই এম টায়ার্ড ইলি। হোস্টেলের কাছাকাছি আসতেই তাদের সাক্ষাৎ হলো উইলির সাথে, তিরুর আর এক রুমমেট, যে তাকে 2 চোখে সহ্য করতে পারে না। উইলিকে দেখে দ্রুত পা চালালো তিরু। মেয়েটা আশেপাশে থাকতে তার ভালো লাগে না। কিভাবে যেন তাকায়, যেন তিরু এলিয়ান অথবা আবর্জনা কোনো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিরুকে সর্বদা উপেক্ষা করে উইলি তিরুকে দেখা মাত্র তার দিকে ছুটে আসছে। তিরুর নিকট পৌঁছে লম্বা শ্বাস টেনে বলে উঠল, তিরু, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। তিরু প্রশ্ন করল, কে? ওনার নাম আরুণ, গার্ডেনে অপেক্ষা করছে তোমার জন্য। মাদার তাকে হোস্টেলে যেতে দেয়নি। তিরু চমকায়, লোকটা এসেও পড়েছে। ইলিকে রেখেই তিরু পা বাড়ালো। কি আশ্চর্য, কি আশ্চর্য! তার এত অস্বস্তি হচ্ছে কেন? পা যেন চলছে না। প্যারিসে গ্রীষ্ম আসে ভারী নিয়ম করে। এখানে হুট করে রোদ উঠে যায় না, হুট করে দেখা মেলে না সূর্যে। তীব্র শীতের অধ্যায় শেষে উপসংহারে দেখা মেলে মিষ্টি রোদের। আচানক নয়, ধীরে ধীরে। সূর্য পুরো দমে উঠতেই প্যারিসে আরম্ভ হয় রোদ্দুরের রাজ। তিরুর গ্রীষ্মকাল ভারী পছন্দ। বিশেষ করে তার প্যারিসের গ্রীষ্মকালের আগমনের ব্যাপারটা খুব চমৎকার লাগে। বহুদিন যাবৎ অপেক্ষা ছিল সেই গ্রীষ্মের, কিন্তু হায়, আজ সেই কাঙ্ক্ষিত দিন এলেও তিরুর সেদিকে কোনো ধ্যান নেই। তিরু হাঁটছে অনবরত কদম ফেলে। গার্ডেনে যেতে একটু সময় লাগে। লম্বা করিডর পেরিয়ে তবে গার্ডেন। অবশ্য করিডোরটাকেও ছোটোখাটো গার্ডেন বললে ভুল হবে না। তিরু হাঁটা গতি বাড়ালো। কাছাকাছি আসতেই দেখলো অদূরে এক সৌম্য পুরুষ বেঞ্চের ওপর একাকী বসে। ছেলেটার উল্টো পিঠ দেখা যাচ্ছে কেবল। লম্বা চওড়া ছেলেটার গায়ের রং দেখে তিরু ধারণা করল সেই ছেলেটাই আরুণ। হ্যালো। তিরু জড়তাপূর্ণ কণ্ঠ। তার দৃষ্টি এখন সামনে। তার কণ্ঠ শুনতেই ছেলেটা উঠে দাঁড়ালো। প্রথমবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকালো। তিরু দেখল তাকে। না, তার সন্দেহ ভুল নয়। এটাই নিশ্চিত আরুণ হবে। পুরো বাঙালি ছেলেদের মতো দেখতে। তিরু স্থির, তার চোখ জোড়া অচঞ্চল। কি আশ্চর্য! ছেলেটা তাকাতেই সে এমন ফ্রিজ হয়ে গেল কেন? ছেলেটা কি নিজের চাহনিতে তাকে সম্মোহন করে ফেলল নাকি? তিরু, রাইট? ভারী পুরুষালী গলা। তিরু যন্ত্রের মতো মাথা নাড়ালো। কিছু বলল না। কণ্ঠ দিয়ে বেরোলো না শব্দগুচ্ছ। জট পাকিয়ে যাচ্ছে যে সব কিছু। আসসালামু আলাইকুম, আমি আরুণ। আরুণ ক্ষীণ হেসে শুধালো। তিরু তখনও নড়চড়বিহীন। ওহ, লোকটার চেহারা আহামরি কোনো সৌন্দর্য নেই। স্বাভাবিক আর 5 জন বাঙালি ছেলের মতোই সাধারণ দেখতে, কিন্তু চোখ আর হাসিটা সম্পূর্ণ আলাদা। তিরুর গা কেমন শিরশিরে উঠে। ও নিজেকে সামলে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আরুণ ধার ধার চোখে চেয়ে জিজ্ঞেস করল, চিনলেন কি করে? আপনার আম্মু তো আমায় বলেছিল আপনি আমাকে দেখেননি। তিরু অকপটে প্রত্যুত্তর করল, বাঙালি ছেলেদের চিনতে অসুবিধা হওয়ার কথা কি? তা অবশ্য। ব্যাগ গুছিয়ে রেখেছেন কি? তিরু চমকালো, ব্যাগ গোছাবো কেন? আন্টি আপনাকে বলেননি আজ আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব আমার বাড়ি? ও না, আমাদের বাসায়। তিরু ইতস্তত গলায় বলল, অ্যাকচুয়ালি সামনে আমার এক্সামের সময়টাতে হোস্টেলে থাকলে ভালো হতো আর কি।
সবার সাথে মিলেমিশে গ্রুপ স্টাডি করা যেত। আরণ চুপ রইল কিয়ৎক্ষণ, অতঃপর মন্থর কণ্ঠে শুধালো, আমার ফুপি এসেছিলেন লিও থেকে আপনার সাথে দেখা করার জন্য। আপনি যদি এই সময় খুব বেশি ব্যস্ত না হন তবে কি একটু যেতে পারবেন? বেশি সময়ের জন্য না, জাস্ট একটু দেখা করেই চলে আসবেন না হয়। তিরু দ্রুত বলল, হ্যাঁ, এই টাইমটাতে মোটামুটি ফ্রি থাকি, চলুন যাওয়া যাক। বলেই তিরু থেমে গেল। পুনরায় আমতা আমতা করে শুধালো, আচ্ছা না, একটু থাকুন। হ্যাঁ, আমি বরং ফ্রেশ হয়ে আসছি। মাদার বাইরের মানুষদের কিছুতে অ্যালাউ করেন না ভেতরে যেতে, নইলে আপনাকে অবশ্যই ভেতরে আসতে বলতাম। আরুণ ছোট্ট করে জবাব দিল, ব্যাপার না, আপনি যান, আমি ওয়েট করছি। তিরু ভীষণ শক্ত মনের, আবেগহীন হৃদয়ের অধিকারী মেয়ে, নাম তিরু, যার মনে নেই কোনো আবেগের রাজত্ব, নেই কোনো অনুভূতি। ভালোবাসা যে কী জিনিস সে তা বোঝে না। তবে নিয়ম কি বদলাতে চলেছে? সব সময় সবার চোখে চোখ রেখে টস টস করে কথা বলা তিরু আরুণের চোখে তাকাতে কেন এত জড়তা, অস্বস্তি? আরুণ কথা বললেই কেন তার কণ্ঠ শুনে পুরো গা কেঁপে ওঠে? কি আশ্চর্যজনক ব্যাপার! আরুণ ভারী মেপে মেপে কথা বলা মানুষ, মুখশ্রী জুড়ে তার নমনীয়তা, আলাদা এক শীতলতা রাজ করছে। মুখশ্রীতে নমনীয়তা থাকলেও কণ্ঠটা বেশ ভারী ভারী, কানে লাগে, বুক দূর দূর করে কাঁপে। আর তিরুর ভীষণ পছন্দের চোখের দৃষ্টি, ওহ হ্যাঁ, আলাদা কিছু তো আছে ছেলেটার চোখে, একদম আলাদা। আরুণের চোখটা যেন বিরাট এক সমুদ্রের মাঝে বিস্তার করা কালশিটে মণি, যেন দীর্ঘ জলে ভেসে বেড়াচ্ছে এক শুভ্র শাপলা। তিরু চটজলদি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। নর্মাল গেট আপ, নেভি ব্লু রঙের জিন্সের সাথে সাদা রঙের কুর্তি, লম্বা চুলগুলো উঁচু করে ঝুঁটি করে ফোন হাতে তুলে ছুটল। ইতিমধ্যে 10 মিনিট লেট। লোকটা কি ভাববে কে জানে। আরুণ হাঁটছিল। পদচারণকালীন তিরুকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকালো, এগিয়ে গিয়ে বলল, আস্তে, থামুন, ছুটছেন কেন? তিরু তপ্ত শ্বাস ফেলল। অনেক বেশি অপেক্ষা করিয়েছি আপনাকে, তাই না? না, কে বলেছে? মাত্র 5-10 মিনিট হয়েছে। আমি তো ধরে রেখেছিলাম আপনার কমপক্ষে 20 থেকে 25 মিনিট লেট হবে। এতটা এক্সট্রা টাইম ধরে রাখার কারণ? আরুণ মৃদু হাসল। মেয়েদের নাকি তৈরি হতে লেট হয় একটু, তাই আপা আসার সময় বলে দিল। তিরু এ ব্যাপারে আর কথা বাড়ালো না, অন্য প্রসঙ্গে চলে গেল। আপনার যে 3 বোন আছে তারা আপনার সাথে প্যারিসে থাকেন? আরুণ ভরাট কণ্ঠে জবাব দিল, না, ওরা বাংলাদেশেই থাকে। যার কথা বলছি তিনি আমার ফুফাতো বোন হন। ও আচ্ছা। কথা বলার কোনো টপিক না পেয়ে তিরু চুপ হয়ে গেল। আরুণও আর কথা বলল না। বলা বাহুল্য, ইচ্ছে করেই যেন চুপ। তিরু কিছু বললে স্বল্প করে উত্তর দেয়, নির্বাক রূপে ফিরে যাচ্ছে। তিরু কেন যেন খারাপ লাগলো খানিক। আরুণ কি তাকে এড়িয়ে যেতে চাইছে? মেট্রোতে উঠে দুজন দুপ্রান্তে বসলো। একসাথে সিট না পাওয়ার দরুন একত্রে বসার সুযোগটা হলো না। তিরু দ্রুত হাতে মাঝে মাঝে আরুণের পানে দৃষ্টি ফেলছে। কেন যেন আরুণের প্রতি তাকাতে তার ভালো লাগছে। অথচ নিষ্ঠুর ছেলেটাকে দেখো, একটিবারও তার দিকে তাকালো না। তিরু তাতে অবশ্য বিশেষ কোনো হেলদোল নেই। পৌঁছাতে লাগলো 20 মিনিট। দরজা দিয়ে প্রবেশ করতেই তিরুর মাথায় বৃষ্টির মতো ঝরঝরিয়ে পড়ল গোলাপের পাপড়ি। তিরু চমকালো।
তাকালো আরুণের পানে। আরুণ কণ্ঠের খাদ নামিয়ে বলল, কিছু মনে করবেন না, আমার ভাই বোনদের পাগলামি ছিল এটা। তিরু তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়, আরে না, আশ্চর্য তো, কিছু মনে করতে যাব কেন, আমায় বরং দারুণ খুশি হয়েছি। তিরুর কথা শেষ হতে না হতেই সমস্বরে চেঁচালো এক ঝাঁক মানুষ, ওয়েলকাম টু হোম ভাবি। সবাই ছুটে এলো। লহমায় ভাব জমিয়ে ফেললো তারা তিরুর সাথে। নিজেদের আদুরে কথা, স্নেহশীষ আচরণে তিরুকে মুগ্ধ করে ফেলল। ক্ষীণ সময় বাদে সকলকে ঠেলে সম্মুখে এলেন মাঝবয়সী নারী, যাকে ধরে ধরে আনছে আরুণ। তিনি এসেই তিরুর গাল চেপে ধরে বললেন, কি মিষ্টি বউরে মাশা আল্লাহ, আমার আরুণ সাক্ষাৎ হিরে পাইছে। তিরু বুঝল ইনি আরুণের ফুপি। ও চটজলদি উঠে দাঁড়িয়ে নম্র গলায় সালাম দিল। আরুণের ফুপি সায়দা সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন, তিরুর সাথে একা কথা বলবে বলে। সকলকে যেতেই সায়দা তিরুর সাথে আলাপে মশগুল হলেন। কথার ফাঁকে হাতে ঔষধ নিয়ে উপস্থিত হলো আরুণ। চিন্তিত গলায় প্রশ্ন করল, তুমি সকালের ওষুধ খাওনি কেন ফুপি? সায়দা হাসলেন, মনে থাকে না তো বাবা, দেখি এখন খাই। এমন অনিয়ম করলে কিভাবে হয় ফুপি? রোগ সারবে এমন অনিয়ম করলে? সায়দাকে ওষুধ খাইয়ে আরুণ চলে গেল। যাওয়ার পূর্বে স্থির চিত্তে বসে থাকা তিরুকে এক ঝলক দেখে তবেই বেরোলো রুম থেকে। আমাদের পরিবারের ছেলে খুব কম হয়, খালি মেয়েই বেশি। 10 বছরে আরুণ একমাত্র ছেলে হয়েছে। সবাই আদর করে লাটে উঠায় রাখতাম, কিন্তু ওর সুখ মনে হয় ওর 18 বছর পর্যন্তই কপালে লেখা ছিল। ভাবি যে ওদের এতিম করে রেখে যাওয়ার পরই শুরু হলো দুর্দশা। ছেলেটার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। সায়েন্স নিয়ে এইচএসসিতে কত ভালো যে রেজাল্ট করলো, কিন্তু সব কিছু তখন শেষ। একের পর এক বড় বড় দুর্ঘটনা আসতে থাকলো ওর জীবনে। সব কিছু সামলায় ও নিজের পরিবারের দেখভাল করত শান্ত থেকে, আমাদের সাথে হাসি মুখে কথা বলতো। কিন্তু ছেলেটা মনে যে কি আছে তা বুঝি। তুমি ওকে একটু দেখো বৌমা। তিরু মৌন রইল। মৌন রূপে মাথা নেড়ে সাই জানালো কেবল। রাত বাড়ছে, ঘড়িতে 8টা বেজে 30 মিনিট হলো কেবলমাত্র। ব্যাকুল তিরু ঘড়ির দিকে চোখ তুলল। তার চিন্তা এখন রাত বাড়া নিয়ে নয়, এই বাড়িটায় থাকতে তার ভালো লাগছে। বাসাটাকে বড্ড কাছের মনে হচ্ছে। আর এই বাড়ির মানুষগুলো যেন কত আপন, কত কাছের মানুষ তার। আরুণের পরিবার চমৎকার, এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দিতে পারবে তিরু। মা এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় তার চোখ সজল হয়ে উঠল। আহ, পৃথিবীর মানুষ এত বুঝি ভালো হয়, তিরুর তা জানা ছিল না। তিরু একাকী বসে যে সব কটা গেল কই, নম্র গলায় কোমল কণ্ঠস্বর শ্রবণ মাত্র তিরু মাথা তুলে তাকালো। আগন্তুককে দেখে একগাল হাসল। তারপর কিয়ৎ অভিযোগের সুরে বলল, দেখো না অদিতি আপু, এতক্ষণ একদমই একা ছাড়ছিল না, আর এখন আসছি বলে সব কটা হাওয়া। ওরা গেল কোথায় বলো তো? অদিতি লম্বা পা ফেলে তিরুর নিকট এলো, বসলো পাশে। খানিক রুক্ষ গলায় শুধালো, কি জানি, বিয়াদবগুলো এতক্ষণ তোমার পাশ ঘেঁষতে দিল না, এখন একদম তোমাকে ফেলে উধাও। বোর হচ্ছিলে না? প্রচুর, ওদের ছাড়া ভালো লাগছিল না। তিরু ব্যাকুলতার কারণ ছিল এটাই, এই বাড়িতে আছে বলতে অদিতি, সায়দা। অদিতির 2 যমজ বোন মাসা, তাসা, আর রইল অদিতির 2 ছেলে মেয়ে
5 বছরে। এরা সকলে লিওতে থাকলেও আজ তিরুর আগমনে তাদের আরনের বাসায় দল বেঁধে আসা। ঘাড় বাঁকিয়ে তাকালো অদিতি পেছনটায়। অতঃপর কি ভেবে যেন তিরুর হাত মুঠোয় পুরে উঠে দাঁড়িয়ে বলল, চলো তোমাকে তোমার শ্বশুর বাড়িটা ঘুরে দেখায়। আপত্তি নেই তো কোনো? তিরু জোর সোরে মাথা নাড়িয়ে না বলল। হাঁটা ধরল সম্মুখে। ছোট মতন একটা ডুপ্লেক্স বাড়ি। আরনের রক্ত পানি করা টাকায় কেনা এই বাড়ি, এমনটাই বলেছিল সায়দা। বাসাটায় নিচতলায় 4 রুম, ওপরতলায় 4 রুম, আর সঙ্গে বিশাল করিডোর। তিরুকে ওপরতলাটা ঘুরে ফিরে দেখানো হলো। নিচতলায় শুধু রুমের সংখ্যা উল্লেখ করে, আর সেখানে গেল না অদিতি। পদচারণ কালীন আরণ সম্পর্কে, বাড়িটা সম্পর্কে, পরিবার সম্বন্ধে টুকটাক ধারণা দিচ্ছিল অদিতি। শেষে একদম কর্নারের রুমটার সামনে এসে তিরুকে নিয়ে সেখানে ঢুকলো। রুমের ভেতর তিরুকে বসিয়ে ক্লান্ত গলায় বলল, আর এটা হচ্ছে তোমার স্বামীর রুম, এখন থেকে তোমারও রুম। ঘুরে ফিরে দেখো, আমি একটু নিচে গিয়ে দেখি ওরা কোথায় গেল। কিছু দরকার হলে ডাকবে। আরণ ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে, ও এক্ষুনি এসে পড়বে। অদিতি চটজলদি চলে গেল। তিরু থম মেরে বসে। ওয়াশরুম থেকে ঝাপ ঝাপ পানির পড়ার শব্দ তার কানে এসে বাড়ি খাচ্ছে। কামরা দেখার প্রবল আগ্রহ থাকলেও আরুণ রুমে উপস্থিত জানতেই ও স্থির হয়ে রইল। ডানে বামে তাকালো না অবধি। তার অস্বস্তি হচ্ছে। আরুণ আশেপাশে থাকলেই তার এই অস্বস্তির পরিমাণটা দ্বিগুণাকার ধারণ করে। কে জানে কি আছে লোকটার মাঝে। সর্বদা সবার চোখে দৃষ্টি ফেলে টসটস কথা বলা তিরু আর তাকাতে পারে না এই মানবের চক্ষুদয়ের মাঝে, দৃষ্টি মেলাতে পারে না। ক্যাট ক্যাট একটা শব্দ হলো। সোফাতে শটান হয়ে বসে থাকা তিরু মাথা তুলল। তৎক্ষণাৎ দৃষ্টি বিনিময় হয় আরুণের সাথে। অপ্রতিভ দুজনেই। তিরু চট করে উঠে দাঁড়ালো। স্বীকারোক্তি দেওয়ার ভঙ্গিতে আমতা করে বলল, আমি অ্যাকচুয়ালি অদিতি আপু এখানে বসতে বলে। তিরুকে থামালো আরুণ। কান থেকে টাওয়েলটা হাতে নিয়ে এলো সন্নিকটে। শীতল গলায় শুধালো, আমি তোমার কাছে জানতে চাইনি তুমি কেন এই রুমে এসেছো। এটা এখন তোমারও রুম, আসতেই পারো তিরু, কোনো বাধা নেই। এমন নার্ভাস হওয়ার কিছু নেই, ওকে? অস্বস্তিতে বুঁদ হয়ে থাকা তিরুকে সেখানে ফেলেই আরুণ এগোলো করিডোরে ভেজার টাওয়েল মেলে দিতে। সুযোগ পেয়ে তিরু ছুটে বেরোতে নিতেই ধাক্কা খায় অদিতির সাথে। তিরুকে ছুটতে দেখে ছটফটে গলায় অদিতি প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তিরু, ছুটছ কেন? তিরু নত মস্তিষ্কে দাঁড়িয়ে কণ্ঠের খাদ নামিয়ে শুধায়, রুম থেকে বের হচ্ছিলাম আপু, ছুটছি না। আরুণ বেরিয়েছে? জি, উনি ব্যালকনিতে। দুজনের কথার মাঝেই আরুণ এলো। অদিতি ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে কিয়ৎক্ষণ। আরুণের মুখশ্রী পরখ করা মাত্রই হতাশা ছেপে এলো মুখবয়বে। অদিতি চিন্তিত হলো, বিড়বিড়ালো, ছেলেটা নিজের মনের ভাব প্রকাশ করতে কবে শিখবে? কবে পেছনে ভুললে সামনে এগোবে? কাউকে একটুখানি ভরসা করবে? ঘাড় বাঁকালো তিরু, তাকালো আরুণের পানে। মূলত অন্তরালে তার কৌতূহলের সৃষ্টি হয়েছে। আরুণকে দেখে এভাবে অদিতির মুখবয়ব রেখা পরিবর্তনের কারণটা জানতে পিছে ফেরা। তবে পিছু তাকাতে ও খানিক চমকালো। কি আশ্চর্য, আরুণের চোখটা অমন লাল হয়ে,
কাঁদলে যেমন মানব চক্ষুদ্বয় অশ্রু ত্যাগ করতে করতে চোখের সাদাটে অংশ লাল করে তোলে, ঠিক তেমনই লাল হয়ে আরুণের চোখ দুটো। তিরু ভাবল, আরুণ কেঁদেছে কি? কেন কেঁদেছে? পরক্ষণে আরুণের মুখশ্রী ভাব দেখে নিজের ধারণা বদলালো সে। এমন লোকের পক্ষে কাঁদা সম্ভব কি? অদিতি দীর্ঘশ্বাস ফেলল। থাক তুই। তিরুকে নিচে নিয়ে গেলাম। জায়গাটা ছেড়ে আসার পূর্বে ওরা দুজন আরুণের ভারী কণ্ঠে জবাব শুনতে পেল। আমি এখন আসছি, রাত হয়ে যাচ্ছে। তিরুকে হোস্টেলে দিয়ে আসব। লহমায় আরুণ তোড়জোড় শুরু করলো তিরুকে হোস্টেলে রেখে আসার জন্য। সায়দা রাগারাগি করলেও বিষয়টা পাত্তা দিল না আরুণ। তিরু বিদায় নিল সকলের থেকে। আরুণ তার বন্ধুর গাড়ি নিয়ে এসেছে তাকে হোস্টেলে রেখে আসতে। মেট্রোতে তিরু কমফোর্টেবল ফিল করবে না এই ভেবে আরুণ বন্ধুর গাড়ি আনা। তিরু সিট বেল্ট লাগাতে লাগাতে প্রশ্ন করল, গাড়িটা আমায় নিতে যাওয়ার সময় আনলেন না কেন? আরুণ তাকায় বামে, বলে, কারণ গাড়িটা আমার নয়, আমার বন্ধুর। তিরু অবাক হলো। ও মা, আপনার ফ্রেন্ডের গাড়ি আনলেন কেন? মেট্রোতে তো যেতেই পারতাম। আমার মনে হয়েছে তুমি মেট্রোতে আনইজি ফিল করবে, তাই এই ব্যবস্থা। তিরু চমকালো, চট করে তাকালো পাশে। তাদের মাত্র কয়েক ঘন্টার পরিচয়। এতটুকু পরিচয়ে ছেলেটা এত ভাবা শুরু করেছে তাকে নিয়ে, এতটা যত্ন নিচ্ছে। প্রায় তো 1 বছর হতে চলল এখানে আসার। এখানে আসার পর হতে মেট্রোতে নয়তো বাসেই চলাচল। আনইজি ফিল করব কেন? আরুণ এ পর্যায়ে কোনো জবাব দিল না, ফিরে গেল নিজের রূপে। বরাবরের মতো এবারও গায়ে লাগলো তিরুর। লোকটাকে প্রশ্ন করলেই এক পর্যায়ে সে চুপ হয়ে যায়, আর কোনো প্রত্যুত্তর নেই। কেন এমন আরুণ? অদিতি তো বলেছিল প্রচণ্ড চঞ্চল, এক্সট্রোভার্ট টাইপের ছেলে আরুণ। তবে তিরুর নিকট এলে কেন এমন নিশ্চুপতা? কাঙ্ক্ষিত স্থানে আসতেই তিরু গম্ভীর গলায় জবাব দিল, থামুন, এখানেই নামব। আরুণ প্রশ্ন করল, কিন্তু তোমার হোস্টেল তো আরও সামনে। কিন্তু আমি এখানেই নামতে চাই। গাড়ি থামলো। সিট বেল্ট চটজলদি খুলে নেমে পড়ে তিরু। পা বাড়ায় দ্রুত গতিতে। পেছন থেকে হুট করে ডাক পড়ে তার, তিরু, একটু দাঁড়াও। তিরু দাঁড়ালো। ভাবলো এই হয়তো আরুণ তাকে সরি বলে দুঃখ প্রকাশ করে তার জিজ্ঞেস করা সকল প্রশ্নের উত্তরে জবাব দেবে। কিন্তু না। তিরুকে হতাশ করে আরুণ বলল, তিরু, তুমি এখন আমার স্ত্রী। তোমার প্রতি একটা দায়িত্ব আছে আমার। আমি চাই স্বামী হিসেবে সেই দায়িত্বটা পালন করতে। তুমি রেস্টুরেন্টের চাকরিটা ছেড়ে দাও। আমি আলিশান জীবনযাপন করব, আর আমার স্ত্রী কষ্ট করে রেস্টুরেন্টে জব করে নিজের ভরণপোষণ চালাবে, এটা আমার জন্য কষ্টদায়ক। আমি এখন থেকে তোমার ভরণপোষণের দায়িত্ব নিতে চাই। কাল পরীক্ষা। দিন রাত এক করে তিরু এক ধারে পড়ে যাচ্ছিল সপ্তাহখানেক যাবৎ। রেস্টুরেন্টে তার যাওয়া হচ্ছে না। এমন নয় যে সে আরুণের কথাটা মনে করে যাচ্ছে না, যাওয়া হচ্ছে না কেবল পরীক্ষার পড়ার জন্য। রেস্টুরেন্টের মালিক আবার ইলির খুব পরিচিত লোক, তাই এই সুযোগটা পাওয়া গেছে। আরুণের বলা কথাটা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সে। কী করবে? চাকরিটা
আদৌ ছাড়বে কি না তা নিয়ে সে চিন্তিত। লোকটা একবার বলল আর তাতেই চাকরি ছেড়ে দেওয়া কি শোভা পায় কে জানে। তিরুর মাথায় ঢুকছে না। মায়ের সাথে সে পরামর্শ করবে ভেবেছিল, কিন্তু পরদিনই তানহা কল করে পই পই করে বলে দিয়েছে আরুণ যাই বলে তাই শুনতে, তার অবাধ্য না হতে। তিরু অবশ্য তার প্রত্যুত্তরে কিছু বলেনি, শুনে কল কেটে দিয়েছে। ইলি শব্দ করে দরজা লাগালো, চেঁচিয়ে উঠল, উইলি, তুমি রাফিদের সাথে রিলেশনে গিয়েছো? আর ইউ ফাকিং কিডিং উইথ মি? ইলির আচানক আগমন, উচ্চস্বরে চেঁচানো আর শেষে রাফিদের প্রসঙ্গ আসতেই তিরু আড়মোড়া ভেঙে বই থেকে মুখ তুলল। উৎসুক দৃষ্টিতে তাকালো উইলির পানে। মেয়েটা ভাবলেশহীন, ফোনে দৃষ্টি ফেলে অ্যাপেলে ছোট ছোট কামড় বসাচ্ছে। ইলি পুনরায় গর্জে উঠল, উইলি, আমি তোমাকে কিছু বলছি, শুনতে পাওনি তুমি? তোমাকে বলছিলাম আমি রাফিদের থেকে দূরে থাকতে। তুমি কি চাও আমি বাবার সাথে বলি এসব কথা? বল। তুই বললে আমিও বলবো আমার আগে তুইও রাফিদের সাথে রিলেশনে ছিলি এবং ফিজিক্যাল অ্যাটাচও হয়েছে। উইলির সোজাসাপটা উত্তর। আগ্রহ হারালো তিরু। কানে ইয়ারফোন গুঁজে মনোযোগ হলো অঙ্ক কষতে। উইলি ইলির বোন, সৎ বোন বলা চলে। ইলি আবার বাবার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান এবং উইলি দ্বিতীয় পক্ষের সন্তান। ওদের মাঝে প্রায়শই ঝগড়া হয়, তর্ক হয়। এসব দেখে ক্লান্ত তিরু প্রথম প্রথম থামাতে যেত, কিন্তু পরবর্তীতে খেয়াল করে তিরু দুই মনের মাঝে গেলে উইলি আরও হিংস্র হয়ে যায়। এরপর ওদের মাঝে বাগড়া দেয়নি আসছে। কিয়ৎক্ষণ বাদে রুম থেকে রেগে বেরিয়ে যায় উইলি। ইলি তার প্রস্থান দেখে আহত নয়নে, ব্যথিত হৃদয়ে গুনগুনিয়ে কেঁদে উঠতেই তার উপর দৃষ্টি পড়ে তিরুর। তপ্ত শ্বাস ফেলে স্থান ছেড়ে সে উঠে এলো। ইলির নিকটে গিয়ে কাঁধে হাত চেপে বলে উঠল, ডোন্ট ক্রাই ইলি, প্লিজ স্টপ। ইলি ফোপাতে ফোপাতে জবাব দেয়, কাঁদবো না তো কী করবো টিরু? উইলি কেন বোঝে না আমার কথা? আমি তো ওর ভালো চাই, ও আমার বোন। ও কবে আমার কথা মানবে টিরু? কবে আমাকে একটু ভালোবাসবে? বাবা মার স্নেহ তো পাওয়ার সুযোগ হলো না, এখন কেবল বোনের ভালোবাসাটা চাইছি। স্রষ্টা কি সেটাও আমার কপালে রাখেনি? তিরু করুণ চোখে তাকালো, ভীষণ করে বলতে চাইল, তোমাকে উইলি কিভাবে ভালোবাসবে ইলি? ও তো তোমাকে বোন হিসেবেই মানে না, সর্বদাই হেয় তুচ্ছ করে, তোমায় ঘৃণা করে। এটা কবে বুঝতে পারবে তুমি? তবেও বলল না। এই কথাটা বললে ইলি আরও ভেঙে পড়বে না? তার জন্য বিষয়টা এড়িয়ে গেল। খানিক হাসার চেষ্টা করে শুধালো, উইলি আমাদের কত ছোট ইলি, কেন বোঝো না তুমি? ছোট মানুষ, তাই তোমার কথা বুঝতে চাইছে না। আর একটু বড় হলে ঠিকই বুঝবে। এখন কান্না বন্ধ করে পড়তে বসো তো দেখি। কালকের পরীক্ষায় ফেল করতে চাও নাকি? ইলি কিয়ৎক্ষণ মৌন রইল, আনমনে দুঃখগুলো অন্তরালের খাঁচায় বন্দি করার চেষ্টা করল। হচ্ছে না যে। দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে মন গহনে লুকিয়ে রাখা দায় হয়ে পড়ছে। কান এঁটো করা শব্দে ফোন বেজে উঠল। চমকালো দুজনেই। তিরুর ফোন। ইলি ভেজা গাল দুহাতে মুছে তিরুর কাছে ফোনের নিকট। আননোন নাম্বার হতে ফোন। তার কপালে ভাঁজ পড়ল। খানিকটা চিন্তিত হয়ে কল রিসিভ করল। আরুণ বলছিলাম, ভারী কণ্ঠ। তিরু স্তম্ভিত। কতদিন পর, ঠিক কতদিন পর এই গা শিরশিরে করে দেওয়া কণ্ঠ শুনছে সে? এক কি দুদিন না, পুরো একটা সপ্তাহ পর। এতদিন এই লোকটা ফোন দেয়নি দেখে বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করেনি তার। আরুণকে মনেও পড়েনি, কিন্তু আজ দেখো তো, লোকটা ফোন দিল আর সাথে সাথেই তার নিষ্ঠুর বেইমান মস্তিষ্ক বারংবার বলতে লাগলো, এই তো, এই কণ্ঠের অপেক্ষাতেই তো ছিলাম। তিরু, তিরু, আপনি কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন কি?
ধৈর্যহারা শোনালো আরনের গলা। বিমূঢ় তিলু হুঁশে এলো, চটপট শুধালো, জি আছি তো, বলুন। এত রাতে ফোন দিলেন যে, কোনো সমস্যা কি? আরন কণ্ঠের খাদ নামিয়ে প্রত্যুত্তর করল, কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি জরুরি একটা কথা বলার প্রয়োজন ছিল। ভেবেছিলাম সকালেই ফোন দেব, কিন্তু এখন দিয়ে ফেললাম। আপনি তো মেবি ঘুমাননি, তাই না? না, ঘুমাইনি, পড়ছিলাম। কথার মাঝে তিরু খেয়াল করল আরন তাকে একবার তুমি তো কখনো আপনি বলছে। এই প্রসঙ্গে প্রশ্ন তুললে সে তৎক্ষণাৎ, আচ্ছা ওয়েট, আপনি একবার আমায় আপনি তো আরেকবার তুমি বলছেন কেন বলুন তো? ফিক্সড কিছু একটা ডাকুন না। আচ্ছা, আই উইল ট্রাই। যার জন্য কল করা আপনাকে, আমি কাল আপনাকে এক্সাম হলে দিয়ে আসব। কষ্ট করে আপনি হোস্টেলের নিচে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই হবে। তিরু অবাক, বলল, কষ্ট করে আপনি কেন আবার আসতে যাবেন? আমি বাসে করে চলে যাব তো। আপনার আসার দরকার নেই। আরন দৃঢ় গলায় বলল, দরকার আছে বলেই বলছি। অদরকারি কাজ আমি করি না তিরু। কল কেটে গেছে। কেটে দিয়েছে আরন। কিয়ৎ সময় নিয়ে তিরু তাকিয়ে রইল ভ্যাবলার মতো। তার ফোনে স্ক্রিনের পানে। হুট করে কল দিয়ে আবার হুট করে না বলে কেটে দিল। কি অদ্ভুত, কি অসভ্য ছেলে। ন্যূনতম সৌজন্যবোধ অবধি দেখালো না। প্যারিসের আকাশ আজ সেজেছে নীলাভ রঙে। পরিষ্কার আকাশ, একদল নাম না জানা শুভ্র পাখি উড়ে বেড়াচ্ছে অম্বর জুড়ে। প্যারিসের আবহাওয়া আজ উষ্ণ, গরম পড়েছে বেশ। কড়া রোদ্দুর গায়ে লাগছে প্রচণ্ড। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ম্যাপেল ট্রি। পাতা এসেছে গাছে। ম্যাপেল ট্রির ফাঁক গলিয়ে তপ্ত রোদ এসে ছুঁয়ে যাচ্ছে তিরুকে আদুরে ভাবে। চোখ জোড়া বন্ধ তিরু। শা শা বাতাস বইছে। গাছের পাতা বাতাসে দুলে হৃদয়স্থল তৃপ্ত করা শব্দ করছে। তিরু চোখ মুদে সেই শব্দই প্রবল আগ্রহে শুনছে। বুক ভরে টেনে নিচ্ছে বিশুদ্ধ সমীর। এখনকার বাতাসে মিশে আছে মিষ্টি একটা ঘ্রাণ। ঘ্রাণটা অবশ্য এক ধরনের ফুলের। ইলি এমনটাই বলেছে তাকে। 1 বছর তো হয়ে এলো তিরু। তা কেমন লাগলো আমাদের প্যারিস? ধপ করে চোখ জোড়া উন্মুক্ত করে তিরু। খানিক মন খারাপ নিয়ে বলল, প্যারিসের সৌন্দর্য আর দেখা হলো কই? 1টা বছর পেরোলো। গাধার খাটুনি খাটাচ্ছে ভার্সিটি। কিন্তু যাই বলো না কেন, এখানকার মানুষ চমৎকার। আর প্যারিসও সুন্দর নিশ্চয়ই, আমার স্বপ্নের মতো সুন্দর। চাপ নিও না, সামনের বছরটা থেকে ভার্সিটির প্যারা দেওয়া কমিয়ে ফেলবে। তখন ইচ্ছে মতো ঘুরিও। প্যারিসের সাথে পুরো ফ্রান্স। দুজনের কথার মাঝেই আরন উপস্থিত হলো। হর্ন বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করলো। তিরু ইলি আগ্রহ নিয়ে তাকাতেই আরন গাড়ি থেকে নেমে আসে। চোখে রোদ চশমা তার। পরনে ঝকঝকে পোশাক, নীল রঙের, গাঢ় নীল, ফর্সা গায়ে মানিয়েছে। তবে তিরুর মনে হলো এই ফর্সা মুখটায় আরনকে কালো চশমাতে দারুণ মানাতো। একদম সিনেমার হিরোদের মতো লাগতো। তিরুর আবোল তাবোল ভাবনার মাঝে আরন এসে প্রশ্ন করে, বেশি অপেক্ষা করিয়েছি তোমাদের? জবাব দেয় ইলি, না না, মাত্রই নেমেছি আমরা। আপনারা তবে যান, আমি বাসে যাচ্ছি। আরন তৎক্ষণাৎ থামায় ইলিকে, বলে, গাড়িতে 4 জনের বেশি মানুষের জায়গা আছে। সেখানে আমরা মাত্র 3 জন। আপনি কেন একা যাবেন? আমাদের সাথেই আসুন। তিরু নীরবতা ভাঙে। হ্যাঁ ইলি, আমি কিন্তু তোমায় ফেলে যাব না। দুজনের তুমুল জোড়াজুড়িতে ইলি গাড়ির পেছনে গিয়ে উঠল।
তারপর তিরু উঠতে নেবে, তখন পেছন হতে আরণ তাকে দরজা খুলে দেয়। তিরু এক ঝলক তাকালো ছেলেটার পানে। আরণের দৃষ্টি তখন অন্যত্র। তিরু উঠে বসল। ইস, আজ সব কিছু তার এত ভালো লাগছে কেন? আরণ, ইলি গল্প জুড়ে দিয়েছে। কতটা মুক্তমনা, প্রাণোচ্ছল লাগছে আরণকে। অথচ তিরুর সাথে কথা বলতে গেলে তার সব জড়তা, গম্ভীরতা এসে জুড়ে বসে। কেন? তিরুকে কি তার ভালো লাগেনি? ফুরফুরে মেজাজটা দপ করে নিভে গেল। হানা দিল অস্বস্তি, চাপা হাহাকার আর বেদনা। কেন এই বেদনা? তিরুকে এই ছেলেটার প্রতি দুর্বল হয়েছে? ওহ, তিরু কারোর অবজ্ঞা উপেক্ষা সহ্য করতে পারে না, এটাই বেদনার কারণ। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই ইলি দ্রুত নেমে যায়। বসে রয় একা তিরু। আরণ ভ্রু কুঁচকে তাকিয়ে মেয়েটার পানে। আচানক ভাবল, তিরু হয়তো পুনরায় সিটবেল্ট জনিত সমস্যায় পড়েছে। তাই ও এগিয়ে গেল তিরুর পানে। সন্নিকটে যেতেই তিরু করল এক ভয়ানক কাজ। রাগ চেপে রাখতে না পেরে সে আরণের কলার চেপে ধরে চেঁচালো, কি সমস্যা আপনার? ভুল 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 করেছে তিরু, বিশাল বড় ভুল। সেই ভুলের কারণে তিরু এখন অনুশোচনার অনলে দগ্ধ। বক্ষ পঞ্জরে ঝড় উঠেছে তার। হৃদয়স্থল বড্ড অশান্ত। অন্তরালে হাল বেহাল। নিজেকে ধিক্কার জানাচ্ছে বারংবার। অনুতপ্ততায় কাহিল মন। কিন্তু ভুল করে এমন রূপ প্রদর্শন করার কোনো মানে আছে? নেই। কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তিরু ভেবে কাজ করেনি, তাই তার ভুল হয়েছে। এখন ভুলটা করার পর অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে কি? এলোমেলো যা করা তা তো পূর্বেই করে বসেছে। লাইব্রেরির বিরান, শিক্ষার্থীরা সবাই অডিটোরিয়ামে। পরীক্ষার পর মূলত এখানকার শিক্ষার্থীরা মন ফ্রেশ করতে খেলাধুলা করে, সে যে বয়সেরই শিক্ষার্থী হোক না কেন। অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের খেলা করার পাশাপাশি বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। ক্লাসের চাপ শেষে দল বেঁধে শিক্ষার্থীরা অডিটোরিয়ামে নিয়ত মাঠে ছুটে যায়। তিরুও যেত। ও বাস্কেটবল খুব ভালো খেলে, কিন্তু আজ যে ক্লাস শেষে ভার্সিটির বাইরে না গিয়ে এসেছে লাইব্রেরিতে। আসা মাত্রই হেড ডাউন করে বসে আছে আধ ঘন্টা হলো। ওই যে সময় আরণের কলার চেপে ধরল, তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে সরি বলে ছুটে বেরিয়ে এসেছিল এক্সাম হলে। মনে তখন চরম অপরাধবোধ। সেভাবে কোনো রকম পরীক্ষাটা দিল। মস্তিষ্ক হালকা হতেই তাকে ঝাপটে ধরল দুশ্চিন্তা, অনুতপ্ততা, একরাশ লজ্জা আর ভয়। আরও নিশ্চয়ই তাকে খুব খারাপ মেয়ে মনে করছে, কিন্তু ও করবেটা কি? রাগ যে সামলাতে পারে না। তখনকার রাগ অবশ্য ভিত্তিহীন। তিরু সচরাচর ভিত্তিহীন কারণে রাগে না, কিন্তু তখন কি যে হলো, ধুর। অনুশোচনা যখন তিরুকে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে ভারী যন্ত্রণা দিচ্ছিল, তখনই তিরুকে উদ্ধার করতে কল এলো ফোনে। ইলি ফোন দিয়েছে। হ্যালো ইলি, বলো। ইলি ওপাশ থেকে প্রত্যুত্তর করল বিরক্তিমাখা গলায়। কোথায় তুমি টিরু? আমরা কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। এর আগে যে কল দিলাম রিসিভ করলে না কেন? তিরু আমতা আমতা করে জবাব দেয়, লাইব্রেরিতে আমি হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কি। কেন খুঁজছিলে? আরণ তোমাকে খুঁজছে তিরু, ও তোমার সাথে দেখা করতে চায়। আরণ? ইলি আরণের নামটা অবধি ঠিকমতো উচ্চারণ করতে পারে না। শুধুমাত্র ইলি নয়, আরও কয়েক রয়েছেন এই ভিনদেশিরা যারা আরণের নামটা অ্যারন হিসেবে উচ্চারণ করে। আরণ অপেক্ষা করছে। বাক্যদ্বয় তিরুকে অবাক করে ছাড়ল। ছেলেটা এখনও যায়নি? কেন অপেক্ষা করছে? সে তো ভেবেছিল আরণ তাকে দিয়ে নিজের গন্তব্যে ছুটেছে। টেবিল থেকে ব্যাগ ছো মেরে ঘাড়ে তুলে ছোটা শুরু করে তিরু। করিডর পেরিয়ে যেতে যেতে খেয়াল করে অদূরে আরণ, ইলি একত্রে দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। ছোটার গতি বাড়ালো তার। ইলি বুঝে আসা গলায় বলে উঠল,
কেয়ারলেস মেয়েটা এসেছে। আরুণ ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো। ছোট্ট একটা ছাউনির নিচে বসেছিল দুজন। তিরুকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। এগোলো। সর্বপ্রথম কথা বলল ছুটে আসা তিরু। কি ব্যাপার, আমাকে কেন খোঁজা হচ্ছে? আপনি জাননি? আরুণের মুখশ্রী রূপরেখাটা চট করে পাল্টালো। কণ্ঠে একদম ভিন রকম সুর টেনে বলল, যাইনি। কেন? আমার থাকতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? তিরু ব্যতিব্যস্ত হলো। না না, তা কেন? ওদের দুজনের মাঝে ফোড়ন কাটে ইলি। শোনো, তোমরা কথা বলো বরং, আমি গেলাম, একটু কাজ আছে আমার। স্মিত হাসল আরুণ, তবে তা ক্ষণিকের জন্য। ইলি প্রস্থান করতেই মুখবয়বে টেনে আনলো গাঢ় কালো মেঘ। মুখশ্রীতে গাম্ভীর্যতা বহাল। তিরু গম্ভীর নয়নে দেখতে ব্যস্ত নতুন আরুণকে। নতুন আরুণ? হ্যাঁ, নতুন আরুণই তো। লোকটা আগে কখনো সে গম্ভীর দেখেনি। দেখেছে শীতল মুখবয়ব, শান্ত চোখের চাউনি, কিন্তু এবার যেন তার পাশে দাঁড়িয়ে ভিন্ন আরুণ। আসুন আমার সাথে, আরুণ গম্ভীর কণ্ঠে বলে উঠল। তিরু বিনা বাক্যব্যয়ে হাঁটা ধরল। আরুণকে নিয়ে বিশ্লেষণে ব্যস্ত তিরু খেয়ালই করল না হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে রাস্তার মাঝে। আরুণের পিছু পিছু চলতে গিয়েও দূরত্ব সৃষ্টি করে নিয়েছে। আরুণটার ধ্যানও তার প্রতি নাই। সিগন্যাল কখন গ্রিন লাইট প্রদর্শন করেছে। অন্যমনস্ক তিরু বেমালুম আশেপাশের জগৎ ভুলে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটা ধরল। পেছন থেকে চেঁচালো পুলিশ। ছুটে আসছিল গাড়ি নিয়ে। ফোনে মগ্ন আরুণের ধ্যান ছুটে গেল। তিরুর অবস্থান দেখে বড়সড় হলো চোখজোড়া। কি অদ্ভুত, মেয়েটা অমন রোবটের মতো হাঁটছে কেন? আশেপাশে থেকে যে চেঁচাচ্ছে শুনছে না তা? আরুণ ছুটল, টান দিয়ে তিরুকে নিজের সাথে মিশিয়ে নিল লহমায়। তিরু ফিরে এলো হুঁশে, সাথে কেঁপে উঠল আরুণের হুঙ্কারে। অদ্ভুত মেয়ে, মন কোথায় থাকে? আশেপাশে থেকে যে চেঁচাচ্ছে কানে শোনেন না আপনি? এখনই তো হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতো। তিরু সিটিয়ে রয়েছে। আরুণের শক্তপোক্ত হাত তার কোমরে। সড়কে গাড়ি চালানো কয়েকজন সাদা চামড়ার লোক তিরুকে ইংরেজিতে বকাঝকা করে গাড়ি টেনে চলে গেল। দৌড়ে এলো ট্রাফিক পুলিশ। চারপাশে এক নজর বুলিয়ে আরুণ শক্ত চোখে পুনরায় তিরুর পানে তাকালো। দাঁত চেপে বলে উঠল, দিলেন তো ঝামেলা লাগিয়ে। এখন পুলিশের চক্করে কতক্ষণ টাইম ওয়েস্ট হয় কে জানে। আরুণের কণ্ঠে স্পষ্ট বিরক্তির রেশ। তিরু গায়ে মাখল না। ও মিশে আছে ছেলেটার সাথে। মুঠোয় বন্দি করেছে আরুণের একগাছি শার্টের কাপড়। ও ভাবছে কিছু। ভাবনাকালীন হুঁশ থাকে না তার। আরও কত কিছু অদ্ভুত স্বভাব তার মাঝে রয়েছে, সব হিসেব নেই। তিরু অদ্ভুতুড়ে, ভীষণ অদ্ভুতুড়ে। এখন এটা আরুণকে বোঝায় সে কী করে? লোকটা তো রেগে আগুন। অবশ্য রাগ করাটা স্বাভাবিক নয় কি? তবে তিরু জানে, এই যে তার সন্নিকটের সৌম্য পুরুষ, এই লোকটার জীবনে আসার পর হতে সে আরও অদ্ভুত হয়ে গেছে। নয়তো এমনটা তো কখনো ঘটেনি। আজই কেন? আরুণকে নিয়ে চিন্তা করতে করতে সে হুঁশ হারালো, দিক বেদিক শূন্য হলো, তাই না? তিরুর ডান পাটা কিছুটা ছুলে গেছে, খানিকটা রক্তও পড়েছে সেখান হতে। আরুণ দেখেছে আঘাতপ্রাপ্ত স্থান, তবুও চুপ ছিল, কিছু বলেনি। তবে এ মুহূর্তে পুলিশি ঝামেলা মিটিয়ে ফেরার সময় তিরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে তার টনক নড়ল। চিন্তা হলো একটুখানি। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, পায়ে দেখি ব্যথা পেয়েছেন, কখন পেলেন? তিরু প্রত্যুত্তর করে, যখন আপনি ছাগলের মতো টান দিলেন। আরুণ চোয়াল বাঁকায়, বলে, আপনি কি আমায় ছাগল বললেন? তিরু বলতে ইচ্ছা হলো, হ্যাঁ,
আপনাকে বলবো না তো কাকে বলবো? আপনিই তো ছাগল, আস্ত একটা মানুষ ছাগল। আরণ ছাগল, ছাগল আরণ। ছাগল যেমন নিজের পেট ভরাতে খাবার খাওয়াটা বোঝে আর দিন দুনিয়ায় কোনো কিছু সম্পর্কে জ্ঞান নেই, আপনিও তেমনি নিজের স্বার্থটাই বুঝছেন। আশেপাশে মানুষের কষ্ট দেখা বা বোঝার তো জ্ঞান নেই আপনার। তবে ও আসলে বলল, না, আপনাকে কেন ছাগল বলতে যাব? আমি বোঝাতে চেয়েছি মানুষ যেমন ছাগলের গলার রশি ধরে উল্টাপাল্টা টান মারে, তেমনি আপনিও করলেন। তিরুর কথার যুক্তি খুঁজে পেল না আরণ। যুক্তিহীন কথা তার কাছে ভিত্তিহীন। ও ব্যাপারে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাই আরণ নিঃশব্দে গিয়ে গাড়ির দরজা খুলে অপর পাশে নিজে গিয়ে বসল। গাড়িটা এনেছে কিয়ৎক্ষণ পূর্বে। তিরুকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল হেঁটে, কিন্তু মেয়েটা তো দিল ঝামেলা পাকিয়ে। এখন মাথা ধরেছে তার। সন্ধ্যা নেমেছে প্যারিসের বুকে। বাড়ি ফিরে ঘুমোনো দরকার। তিরু উঠে বসার পর কি ভেবে যেন আরণ নেমে গেল গাড়ি থেকে। তিরু তাকে নিয়ে আর মাথা ঘামালো না, সিটে মাথা এলিয়ে দিল। স্বগতোক্তি করল, তিরু তিরু তিরু, ছন্ন ছড়া উন্মাদ তিরু, সীমা লঙ্ঘন করছিস তুই, পাগল হচ্ছিস। যে তোকে 2 পয়সার দাম দেয় না তাকে নিয়ে ছেঁচড়ার মতো ভাবনা আর কত? ফিরে আয় নিজের রূপে। খোঁজ তোর আসল সত্তাকে, যাকে তুই হারিয়ে ফেলেছিস ওই আরণ ছাগল তোর জীবনে আসার পর। গাড়ি চলছে, কাঁচ তোলা, এসি চলছে, শীতল হাওয়া গা দিচ্ছে প্রশান্তির দোলা। রেডিওতে স্টিফেন সানচেজের আনটিল ইউ ফাউন্ড সফট মিউজিকটা বাজছে। প্রশান্তিদায়ক পরিবেশে ঘুম ঘুম লাগছে তিরুর। ঘুমিয়েও পড়েছিল। আচানক গাড়ি ব্রেক কষালো। চোখ দুটো জোরপূর্বক খুলে বুঝলো হোস্টেলে এসে গেছে। হাই তুলে কাঁধের ব্যাগ চেপে বেরোতে নেবে তৎক্ষণাৎ আরণ জলদি গম্ভীর কণ্ঠে তাকে থামিয়ে দিল। দাঁড়ান, পায়ে ড্রেসিং দরকার। কোনো কিছু ভাবনার সুযোগ দেওয়া হলো না তিরুকে। আরণ নিজে এসে তিরুর পাশের দরজাটা খুলে হাঁটু গেড়ে বসে ছো মেরে পাটা টেনে নিজের কাজ করা শুরু করে ফেলল। হতভম্ব তিরু বোকার মতো তাকিয়ে। হতভম্বতা কাটছে না তার। ও তখনও অবধি বোকার মতো তাকিয়ে আছে আরণের পানে, দেখছে নিজের কাজে ভীষণ ব্যস্ত থাকা আরণকে। বেলা 12টা। এক্সাম হল থেকে তিরু বের হয়েছে সবেমাত্র। তার মুখবয়বে সুখী সুখী ভাবের রাজত্ব। সূর্যটা ঠিক মাথার ওপরে, কড়া রোদ্দুরে গা জ্বলে যাওয়ার উপক্রম। তিরুর হেলদোল হলো না তাতে। সে আজ দারুণ খুশি। মুখশ্রীতে তার হৃষ্টচিত্তের ল্যাপটা। টানা 1.5 মাস ধরে চলমান পরীক্ষা আজ সমাপ্ত হয়েছে। নিজেকে কেমন মুক্ত পাখির মতো লাগছে তার, যেন এতদিন খাঁচায় বন্দি থেকে আজ মুক্তি মিলেছে। ক্যাম্পাসে হট্টগোল, সব স্টুডেন্টরা হল থেকে বেরিয়ে হই হুল্লোড়ে মেতেছে। তিরু তাদের আনন্দময় নয়নে দেখল। নম্র পায়ে পদচলনকালীন মিষ্টি গলায় গান ধরল রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্র ঠাকুরের গানগুলো তার ভীষণ পছন্দের। গুনগুন করে গাইতে লাগলো। গাইতে তিরু আবিষ্কার করল প্রায় 1.5 মাস যাবৎ আরণের সাথে তার সাক্ষাৎ নেই। আবারও বহুদিনের দূরত্ব, অবশ্য দূরত্বটা সে নিজেই সৃষ্টি করেছে। প্রথম পরীক্ষার দিন আরণ যখন তাকে বাসায় নামিয়ে দিয়ে গেল, তখন আরণকে সে শক্ত কণ্ঠে বলেছিল, শুনুন, আগামী 1.5 মাস আমি নিজের মতো করে থাকতে চাই। আপনার এভাবে আমাকে দিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। আমি অবশ্যই বাচ্চা নই যে আপনাকে এভাবে আমাকে ভার্সিটি দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই এক্সামটুকুই আমি একটু সব কিছু থেকে দূরে থেকে পড়াশোনায় ডুবে থাকতে চাই। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আরণ সেদিন নির্লিপ্ত ছিল সম্পূর্ণ। টু শব্দ পর্যন্ত করেনি। গাড়ি নিয়ে শো করে চলে গেছে। রাগ হয়েছিল তিরুর। আরণের এই নির্লিপ্ততা, নির্বাক্যতা আর সহ্য হচ্ছিল না। ছেলেটা এমন কেন?
শুধুমাত্র তার প্রতি। তিরু তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিয়ে আরুণকে মস্তিষ্ক থেকে বের করে দিয়েছিল। আরুণটা তাকে যে দিন দিন উদ্ভট মানবীতে রূপান্তর করে তারপর ছেড়েছে। তিরুকে বানিয়েছে ষোড়শী। ষোড়শী কন্যার ন্যায় কেমন অদ্ভুত, টিপিক্যাল হয়ে উঠছে সে। অতীত ভাবতে গা কাটা দিয়ে দেয় তার লজ্জায়। ক্যাম্পাস থেকে বের হতেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তিরুর সাক্ষাৎ হয় রাফিদের সাথে। ছেলেটা গাড়িতে ঠেস দিয়ে হাত নাড়ায়, তাকে হাই দিচ্ছে। তিরু অপ্রস্তুত হাসি উপহার দিল তার বিনিময়ে। রাফিদ দ্রুত পায়ে তার নিকট এলো, হাসি হাসি মুখে প্রশ্ন ছুড়ে দিল, হ্যালো তিরু, কী অবস্থা? তিরু স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো, নম্র গলায় শুধালো, ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তিরু একটুখানি লজ্জিত বোধ করল, জিজ্ঞেস করল, কেমন আছেন? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে ভালো হয়ে গেছি। স্পষ্ট ফ্লার্ট করার ধান্দা। তিরু বেশ ভালোভাবেই বুঝতে পারল রাফিদের চোখের দৃষ্টি, কথাবার্তার ধরন দেখে ছেলেটার মতিগতি ভালো না। ও কেটে পড়তে নিল, বলল, আচ্ছা আল্লাহ হাফেজ, কাজ আছে আমার। হাঁটা ধরেছে তিরু। পেছন হতে রাফিদ ছুটল, হন্তদন্ত হয়ে বলল, আরে আরে, এত তাড়া কিসের? তোমার তো আজ এক্সাম শেষ, প্রচুর ফ্রি টাইম রয়েছে হাতে, এসো একটু কথা বলি। কফি খাবে? নো থ্যাঙ্কস, প্লিজ বিরক্ত করবেন না রাফিদ, কাজ আছে আমার। তিরু রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটছে। এ সময়টাতে তার রেস্টুরেন্টে থাকার কথা। আজ হাফ টাইম কাজ করে রিজাইন লেটার দিয়ে আসবে। মস্তিষ্কে আজকের দিনের রুটিন যখন ও সাজাতে ব্যস্ত, তখনই হুট করে রাফিদ পেছন হতে হাত চেপে ধরল। হকচকিয়ে তিরু হাঁটা থামায়। পেছনে তাকাতেই লক্ষ্য করে রাফিদকে, চমকায় ও। ভেবেছিল রাফিদ চলে গেছে, কিন্তু না, এ দেখি হাত পর্যন্ত ধরে ফেলেছে তার। কত বড় সাহস! লহমায় নিজের নম্র খোলস থেকে বেরিয়ে এলো ও। চটে গেল ভীষণ। আজব, আপনি আমার হাত ধরলেন কেন? হাত ঝামটা মেরে ছাড়িয়ে নেয় তিরু। রাগের প্রকোপে রীতিমতো কাঁপছে সে। রাফিদ বিভ্রান্ত হয়ে বলল, সামান্য হাতই তো ধরেছি, এতে এত রাগার কি আছে? অন্য কিছু তো আর ধরিনি। এমনভাবে রেগে গেলে যেন তোমার স্পেশাল জিনিসটা ধরে ফেলেছি আমি। তিরু ধৈর্যের সীমা পেরোলো। রাফিদের অশালীন কথা শোনা মাত্র চট করে চড় লাগালো ও। চেঁচিয়ে বলল, ম্যানার্সলেস ছেলে, বাপ মা ন্যূনতম শিক্ষা দেয়নি কিভাবে কথা বলতে হয়? ও শিট, আমি কি বলছি? হ্যাঁ, একজন ক্যারেক্টারলেস ছেলের কাছে আমি শালীন কথাবার্তা, শালীন আচরণ আশা করি বা কী করে? রাফিদ চরিত্রহীন, এটা প্যারিসের প্রত্যেকটা ইট পাথরও বোধহয় জানে। প্রত্যেকটা মানুষ যারা কিনা রাফিদের পরিচিত কিংবা অপরিচিত, তারা সকলেই রাফিদ সম্পর্কে অবগত। ও কেমন, ওর চরিত্রগত সমস্যাটা, সব কিছুই। কিন্তু কখনো কেউ মুখের ওপর ওকে কথা শোনায়নি, এইমাত্র তিরু ছাড়া। গা কেঁপে উঠল রাফিদের। রাগে ক্ষোভে কপালের শিরা সারিবদ্ধভাবে ফুটে উঠল। তিরুর সন্নিকটে এগোলো, তৎক্ষণাৎ করে বসল একটা নিকৃষ্টতম কাজ। তিরুর বুকে বিশ্রীভাবে হাত ছুঁয়ে দিয়ে বলে উঠল, সেটাই তিরু, ক্যারেক্টারলেস মানুষের মুখ দিয়ে ভালো কথা বের হয় না, তেমনি ওদের হাতও বাজে কাজ করা হতে বিরত থাকতে পারে না। ওপস, বাজে কাজ নয়, ভালো। এটা আমার কাছে একটা ভালো কাজের মধ্যেই পড়ে। মৌমাছি তো মধুর প্রতি আগ্রহ থাকে, তাই না? কিংকর্তব্য বিমূঢ় তিরু অপমানে, যন্ত্রণায়, লজ্জায় অক্ষিকোটরে তার পানি এসে জমেছে। হাত পা কাঁপছে ভীষণ। বাতাসে গাছের পাতা নড়ার মতো থরথর করে কাঁপছে ও।
ঘটনাটা ঘটেছে চোখের পলক ফেলার পূর্বে, সেকেন্ডের মাঝে। অপ্রত্যাশিত ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না তিরু। তার জীবনে এমন কলঙ্কময় প্রহর। তিরুর মনে হলো সে পৃথিবীতে নেই, শূন্যে ভাসছে, মস্তিষ্ক পাখা, অনুভূতিহীন মানবীর ন্যায় তাকিয়ে আছে রাফিদের পানে। কি হলো মাত্র? কেন হলো? তার সাথেই কেন? জায়গাটা শান্ত, চারপাশে কয়েকজন মানুষ রয়েছে যদিও, তবে তাদের দিন দুনিয়ার কোনো ধ্যানই নেই। নিজের মতো করে হেঁটে যাচ্ছে তারা। পলকের ধ্যান ফিরে এলো স্তব্ধ মূর্তির তিরুর। রাফিদ তখনও তার গা ঘেঁষে দাঁড়িয়ে। তিরু চটপট ভাবল কিছু, আশেপাশে তাকালো উদ্ভ্রান্তের মতো। পেয়ে গেল বোধহয় কাঙ্ক্ষিত বস্তু। ছুটল ও, ফিরে এলো রড নিয়ে। পাশেই দোকান ছিল। দোকানের মালিক তিরুকে এভাবে দোকানের পণ্য নিয়ে দৌড়ে যাচ্ছে দেখে চোর ভেবে তার পেছন পেছন চেঁচাতে চেঁচাতে ছুটল। কিন্তু তিরু কি সোনার পাত্রী? সে ছুটে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা রাফিদকে সজোরে আঘাত করা শুরু করেছে। বিরতিহীনভাবে একটা আঘাত করার সময় তিরু চেঁচিয়ে বলে, বাস্টার্ড জানোয়ার! যদি আর কোনোদিন কোনো মেয়ের গায়ে এমন বাজেভাবে স্পর্শ করিস, ওই দিন আমি তোকে নিজের হাতে খুন করব। কত বড় সাহস! তুই আমাকে স্পর্শ করিস? আমাকে অবলা নারী লাগে তোর? আর কোনো দিন আমার আশেপাশে দেখলে কেটে ফেলবো। তিরু কথা বলছিল ইংরেজিতে। আশেপাশে জড়ো হওয়া মানুষ, তাই তিরুকে থামাতে গিয়েও থামায়নি। রাফিদ সম্পর্কে জ্ঞান আছে তাদের। সে যে কতটা বাজে স্বভাবের ছেলে তা তারা জানে। অনেক বাজে কাজ করার রেকর্ড আছে তার, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ তোলেনি বলে সকলে চুপ ছিল। কিন্তু আজ তিরুকে প্রতিবাদী দেখে তারাও হৈ হৈ করে ছুটে এলো, প্রতিবাদী হয়ে উঠল। তিরুকে থামানোর বদলে গুঞ্জন তুলল রাফিদের অপকর্মের। পুলিশকে ফোন দিয়ে ফেলেছে কেউ কেউ। এদিকে রাফিদের অবস্থা করুণ। রণচণ্ডীর রূপ ধারণ করা তিরু থামেনি তখনও। চোখ দুটো রাগে লাল হয়ে গেছে তার। অন্তরালে অজস্র কষ্ট পুষে রেখে আঘাত করে যাচ্ছে রাফিদকে। ব্যাংকে যাচ্ছিল আরন। রাস্তায় জটাল পাকানো দেখে ও যার পর নাই তাই অবাক হলো। এরূপ দৃশ্য সাধারণত দেখা যায় বাংলাদেশে, প্যারিসে নয়। ওখানে কি এমন হচ্ছে যা দেখার জন্য মানুষ এই উপচে পড়া ভিড়? গাড়ির কাছ নামাতেই আরন শুনতে পেল একজন পুরুষের আর্তনাদ। গাড়ি থেকে নামল ও। ভিড় ঠেলে ঠুলে প্রবেশ করতেই সম্মুখে দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া। তিরু! এ কী করছে মেয়েটা? তিরু, তিরু থামুন! করছেনটা কি? পেছন হতে তিরুকে ঝাপটে ধরেছে আরন। হাত থেকে রড ছো মেরে নিয়ে ফেলে দিয়েছে দূরে। লম্বা লম্বা শ্বাস ফেলছে তিরু। হাত দুটো কাঁপছে। হাতে পোশাকে লাল লাল রক্তের দাগ। তাকে যে ধরে রেখেছে তা তখনও খেয়াল করেনি। রাফিদ জ্ঞান হারিয়েছে। কয়েকজন এসে ওকে ধরাধরি করে ওঠানোর চেষ্টা চালাচ্ছে। তিরু খানিক শান্ত হলো। ঘাড় বাঁকিয়ে আরনকে দেখা মাত্র ছোট বাচ্চার মতো ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আরন তা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তিরু? বলুন আমায়। ভয় নেই, আমি আছি না, কেঁদো না, হুস। আমি আছি না? কি ছিল এই বাক্যে? এত টানল কেন তিরুকে? চটপট ঘুরে দাঁড়িয়ে আরনের গলা জড়িয়ে ধরল ও। মাথা রাখল ঠিক বুকের বাম পাশে আলতো করে। শব্দযোগে কেঁদে উঠল ও। বলল, ও আমাকে ছুঁয়েছে, খুব বাজেভাবে ছুঁয়েছে আরন। পুলিশ এসেছে। চারপাশে হট্টগোল। চাপা উত্তেজনা ছড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। লোকজনের চেঁচামেচি কিংবা অদ্ভুত দৃষ্টি, কোনোটারই পরোয়া করছে না তিরু। সে আরনের বুকে মাথা রেখে কাঁদতে ব্যস্ত। তিরু শক্ত মানুষ সর্বত্রই, কিন্তু আজ এই সময়ে এসে
কেন যেন আরণকে পাশে পেয়ে সে দুর্বল হয়ে গেছে। না চাইতেও থামছে না তার কান্না, বান মানছে না অশ্রুমালা। ইলি ক্ষুব্ধ, মন অশান্ত তার। রাগের প্রকোপে নিজের সবথেকে পছন্দের কফি মগটা অবধি ভেঙে চুরমার করেছে। তার এই বেসামাল রাগের কারণ রাফিদ। যখন শুনেছে তিরুর সাথে অসভ্য ছেলেটা এত বড় বিশ্রী ঘটনা ঘটিয়েছে, ঠিক তখনই ক্ষোভে আছড়ে পড়েছে। বড় বোনের এমন অপ্রকৃতিস্থের মতন আচরণ দেখে উইলি বিস্মিত। ইলি তিরুকে নিয়ে এতটা ডেসপারেট তা জানা ছিল না। প্রথমবারের মতো উইলি উপলব্ধি করল তার বোন অন্য কাউকে বেশি গুরুত্ব দিলে তার হিংসাত্মক মনোভাব জন্মায়। উইলি নিজেও অবশ্য তিরুর সাথে ঘটমান ঘটনাটি নিয়ে দুঃখ পেয়েছে। অমন শান্তশিষ্ট মেয়েটার সাথে এমন জঘন্য কাজ হয়েছে ভেবে তার একটুখানি খারাপ লাগছে। দুই বোন যখন অন্তরালে নানা রকম চিন্তা করতে ব্যস্ত, তখনই শান্ত কক্ষে আগমন ঘটে তিরুর। উইলি সর্বপ্রথম তাকে খেয়াল করে। পরিপাটি তিরুকে লক্ষ্য করে বলে ওঠে, হাই টিরু। তিরু হাত নাড়িয়ে উইলিকে প্রত্যুত্তর করে। ইলি চেতনা ফিরে পেল। চট করে মাথা তুলে তাকালো ও। তিরুকে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো। ঝটপট এগোলো তিরুর নিকট, বলল, হে গার্ল, আই মিসড ইউ সো মাচ। তিরু স্বাভাবিক গলায় উত্তর দেয়, মিসড ইউ টু। ইলি আর কি বলবে তা খুঁজে পেল না। এমনি সময় কথার টপিকের অভাব থাকে না, কিন্তু এখন এই সময়টা তো ভিন্ন। তিরুকে কি তার সান্ত্বনা জানানো উচিত? সান্ত্বনা জানালে যদি মেয়েটা পূর্বের কথা স্মরণ করে খারাপ লাগা কাজ করে? কিয়ৎক্ষণের মাঝেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা ইলিকে উদ্ধার করে তিরু। ও বলে, গাইজ, আমি হোস্টেল ছেড়ে দিয়েছি। ইলি চমকালো। ইলি ছটফটিয়ে জিজ্ঞেস করল, ছেড়ে দিয়েছ মানে? হোস্টেল ছেড়ে কই যাবে? তোমার তো কোনো আত্মীয় নেই এখানে, তাই না? এটুকু বলে ইলি থামল। হঠাৎ মনে পড়ে যাওয়া ভঙ্গিতে পুনরায় শুধালো, ও হ্যাঁ, তুমি তো বলেছিলে যেদিন তোমার পরীক্ষা শেষ হবে সেদিন তোমার হাজবেন্ডের বাসায় যেতে হবে। তুমি কি ওখানেই যাচ্ছ? তিরু ইশারায় হ্যাঁ বলল। আধার নেমে এলো ইলির মুখশ্রী জুড়ে। মেয়েটা চলে যাবে ভাবতেই বুক ভার ভার লাগছে। কেমন এক অদৃশ্য শূন্যতা অনুভূত হচ্ছে। তিরু চলে গেলে যে সে বড্ড একা হয়ে পড়বে। তিরু স্বাভাবিক। এখন অনেকটা শান্ত হয়েছে তার অন্তঃকরণ। স্বাভাবিক হয়েছে তখনই যখন আরণের বুকে আছড়ে পড়ে বেকুবের মতো কান্না করছিল। কী যে লজ্জা পেয়েছিল তখন। রাস্তায় এত এত মানুষের মাঝে এত বড় একটা মেয়ে হয়ে কেমন গরুর মতো কাঁদছিল। সেখান থেকে যখন পুলিশ স্টেশনে গেল, তখন থেকে বাকি সময়টা শক্তপোক্ত হয়ে আঁটোসাঁটো বেঁধে বসেছিল। আরণের সাথে আর কথা হয়নি। মূলত লজ্জা সংকোচ কাজ করছিল। তবে তিরু যতই শক্ত হওয়ার চেষ্টা করে না কেন, তার অক্ষিপটে বারংবার ভেসে বেড়ায় সেই দৃশ্য, যখন রাফিদ তাকে বাজেভাবে স্পর্শ করেছিল। আহ, সেই নিষ্ঠুর সময়টা তিরু যদি রাবার দিয়ে মুছে ফেলতে পারত, তবে কতই না ভালো হতো। কিন্তু আফসোস, তা কখনোই সম্ভব না। পোশাক গোছানো প্রায় শেষ। এবার বই খাতা ব্যাগে রাখার পালা। ইলি সাহায্য করছে তিরুকে মনমরা হয়ে। উইলি মৌন হয়ে বসে। কাপড় চোপড় গোছাতে অতিষ্ঠ তিরু। মনে মনে ভারী বিরক্ত হলো আরণের ওপর। আজই চলে যাওয়ার কি আছে? বাসায় ছেড়ে যাওয়ার সময় হঠাৎ
আরণ তার পথ রোধ করে শক্ত গলায় বলে দিল, আজ তাকে নাকি শ্বশুরবাড়িতে যেতেই হবে। কঠিন গলা। তিরু কেন যেন না করতে পারল না। ছেলেটার গলায় অদ্ভুত একটা জোর ছিল, চোখের দৃষ্টি কঠোর ছিল, আর না করা হলো না তার। ইলি আচানক ম্লান কণ্ঠে বলে ওঠে, আমায় ভুলো না টিরু। ইলির কণ্ঠটা কেমন নির্জীব নিষ্প্রাণ শোনালো। কাজ ফেলে তিরু চট করে তাকালো, দেখল ইলিকে। কিয়ৎ বিচলিত হয়ে শুধালো, তোমাকে ভোলা অসম্ভব ইলি। এমন মন খারাপ করে আছো কেন? আমাদের ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হবে। ভার্সিটিতে দেখা হলেই কি হবে? এই যে রাতের বেলা আড্ডা দিতাম, একসাথে ডিনার করতাম, উইন্টারে মধ্যরাত্রে ব্যাডমিন্টন খেলতাম, তা তো আর হবে না। ইলির এ কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো খুঁজে পেল না তিরু। কি বলবে? তার নিজেরও তো ভীষণ খারাপ লাগছে। মেয়েটার সাথে আর আগের মতো সময় অতিবাহিত করা যাবে না, তা ভাবলেই তো চট করে মন খারাপ হয়ে যাচ্ছে তার। অরণ ব্যস্ত ভঙ্গিমায় হাত ঘড়িতে নজর বুলালো। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। এখন নিচে কেন নামছে না মেয়েটা? অদ্ভুত তো। অস্থিরতা নিয়ে পায়চারি করলো। তার কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে না। অপেক্ষা জিনিসটা তার কাছে বিরক্তিকর। হাঁটার মাঝে খেয়াল করলো আরণ তিরু আসছে। পেছনে দুটো মেয়ে, একজন ব্যাগ নিয়ে আসছে, আরেকজন মাথা নুইয়ে। আরণ সামনে এগিয়ে এলো। আমার কাছে দিন ব্যাগ, আরণ এলিকে বলল। এলি তৎক্ষণাৎ আরুণকে ব্যাগটা দিয়ে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তিরুকে। কান্না পাচ্ছে তার। গলায় দলা পাকিয়ে রয়েছে কান্নার কুণ্ডলি। কান্না চেপে রেখে ও নম্র গলায় বলে ওঠে, ভালো থেকো তিরু। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। সব সময় সুখে থেকো। তিরু কথা বলতে পারল না। শক্ত করে কেবল ধরে রইল ইলিকে। অক্ষি কোটরে জল জমে। তিরু তাদের গাল বেয়ে গড়িয়ে পড়ার আদেশ দিল না। অসহায় অশ্রুমালা তাই আর অক্ষিকোটরের বাইরে আসার সাহস পেল না। কেবল পড়ে রইল নিজের স্থানে চুপটি করে। ক্লান্ত লাগছে। তিরু অন্ধকার থেকে দৃষ্টি সরালো, তাকালো সম্মুখে। ঘর্মাত্মক দেহ নিয়ে আরণ দাঁড়িয়ে। তিরু দেখে বেশ মায়া লাগলো। ছেলেটার কপাল চুইয়ে ঘাম পড়ছে। এত কিসের ব্যস্ততা, ছোটাছুটি ছেলেটার? ওহ, বসেই তো আছি, ক্লান্ত লাগবে কেন? আরুণ পাশে বসলো। পকেট থেকে টিস্যু পেপার বের করে কপাল মুছল। নোংরা হয়ে যাওয়া টিস্যুটা ডাস্টবিনে ফেলে তারপর জবাব দিল, বসে থাকতেও ক্লান্তি আছে। এটা অবশ্য অন্যরকম ক্লান্তি। একধারে অনেকক্ষণ বসে থাকলে বিরক্তি লাগে। এটাকে বিরক্তিকর ক্লান্তি বলে। তিরু আড়মোড়া ভাঙল। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, গাড়ি ঠিক হতে কতক্ষণ লাগবে? এই তো আর 20-25 মিনিট। তিরু তপ্ত শ্বাস ফেলে। আরও 20-25 মিনিট? মাই গড! 40 মিনিট যাবৎ সে বসে, ধৈর্যে কুলাচ্ছে না আর। ও অধৈর্য গলায় বলল, আপনার ফ্রেন্ডের গাড়ি ফিরিয়ে দেননি কেন? জবাব এলো শীতল কণ্ঠে, গাড়িটা আমার তিরু। যেদিন ফ্রেন্ডের গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করতে গিয়েছিলাম তখন আমার গাড়িটা দুলাভাই নিয়ে প্যারিসের বাইরে গিয়েছিল, তাই ফ্রেন্ডটার গাড়ি নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। তিরু ছোট্ট করে উত্তর দিল,
ও আচ্ছা। গাড়ি ঠিক হতেই 5 মিনিটের মাথায় বাড়ি ফিরে আসে তারা। বাড়িটা খালি খালি লাগছে তিরুর। এখানে মূলত আরুণ ছাড়া আর কেউই থাকে না। বাড়িতে কোনো সার্ভেন্ট নেই। নিজের কাজ নিজেই করে আরুণ। সিঁড়ি বেয়ে উঠে আরুণের রুমের দিকে যেতে নেবে, তখন হুট করে আরুণ চাপা গলায় বলে, ওদিকে না, এইদিকে আসুন। তিরু কিয়ৎ চমকালো। আরুণের রুমে তাহলে কি সে থাকবে না? আরুণ তিরুকে নিয়ে এলো একটা ফাঁকা রুমে। এখানে বেড ব্যতীত আর কিছুই নেই। ফ্যাল ফ্যাল করে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তিরু। আরুণ তখন নম্র গলায় বলল, এখন এই বাড়িটা আপনারও, সংসারটা আপনার। নিজের সংসার কিভাবে সাজাবেন তা আপনার ইচ্ছে। আপনারও তো কোনো ইচ্ছে আছে, শখ থাকতে পারে। তাই এই রুমটা ঠিক করেছি, নিজের মতো করে গুছিয়ে নেবেন। আমার বেডরুমটা তো আমি আমার শখ অনুযায়ী সাজিয়েছি। আমাদের বেডরুমটা না হয় আপনার শখ অনুযায়ী গোছানো হোক। তিরু মুগ্ধ নয়নে পরখ করল আরুণকে। ছেলেটা ভীষণ অন্যরকম, একটুখানি অদ্ভুত বটে, তবে বেশ দায়িত্ববান। চলবে।